আজকে হচ্ছে 17ই নভেম্বর 2024। আপনাদের সাথে আমাদের বার কাউন্সিল লিখিত ব্যাচের লিখিত ক্লাস নং 71 এবং তামাদি আইনের দ্বিতীয় ক্লাস। আজকে আমরা আলোচনা করব আমাদের তামাদি আইনের যে সাজেশনের যে 3 নাম্বার প্রশ্নটা সেটা। দেখেন, 3-এর এই প্রশ্নটা যদি আমরা দেখি, সর্বশেষবার অর্থাৎ গত বছর যে ডিসেম্বর মাসে আপনারা যে লিখিত পরীক্ষা দিলেন সেখানেও আমাদের এই যে 3 নাম্বার থেকে প্রশ্ন এসেছে। তো 3 নাম্বারে আসলে আমরা কি আলোচনা করব দেখেন, যে কখন আদালতের কঠোর বিধি লঙ্ঘনের স্বাধীনতা রয়েছে, তামাদি গণনার ক্ষেত্রে কোন কোন দিন বাদ যায় তা উল্লেখ করুন। তো কখন আদালতের কঠোর বিধি লঙ্ঘনের স্বাধীনতা রয়েছে, এটা এবং তামাদি মার্জনা একই কথা। মানে হচ্ছে যে আমরা গতদিন আলোচনা করেছিলাম যে আপনার তামাদি আইনের 3 ধারা অনুসারে যে যে কোনো মামলা, আপিল বা দরখাস্ত দায়েরের একটা নির্দিষ্ট তামাদি মেয়াদ রয়েছে। ওই সময় শেষে যদি কোনো মামলা, আপিল বা দরখাস্ত দায়ের করা হয়, তাহলে আদালত সেটা কি করে দিতে বাধ্য, খারিজ করে দিতে বাধ্য। এবং প্রতিপক্ষ যদি এসে আপত্তি নাও জানায় এবং উনি খারিজ করে দিবে, এটাই ওনার জন্য বাধ্যতামূলক, ওনার হাতে আর কোনো অপশন নাই। তবে কিছু কিছু ক্ষেত্রে এই আদালত এই কঠোর বিধি লঙ্ঘনের স্বাধীনতা রয়েছে। মানে এই যে যে 3 ধারার যে কথা, এটা এই বিধি লঙ্ঘনের ক্ষমতা, মানে পরে দায়ের করলেও আদালত সেটা খারিজ না করে ওইটা গ্রহণ করতে পারে। এই এটারে বলা হচ্ছে বিলম্ব মৌকুফ, কন্ডোনেশন অফ ডিলে। বিলম্ব মৌকুফের ইংরেজি হচ্ছে কি, কন্ডোনেশন অফ ডিলে। এখন বিলম্ব মৌকুফ এই ধারণাটা আমাদের তামাদি আইনের নর্মালি সাধারণত 2টা ধারায় প্রতিফলিত হয়েছে, এক হলো 5 ধারা আর একটা হচ্ছে 14 ধারা। এখন এছাড়াও আরো বেশ কয়েকটা ধারাও বিলম্ব মুকুব আমরা পেতে পারি, বাট সেটা আলাদা, মানে ব্যতিক্রম বলা যেতে পারে। বাট জেনারেলি যেটা বলা যায় সেটা হচ্ছে 5 ধারা। 5 ধারায় বলে বিলম্ব মকুব বা কন্ডোনেশন অফ ডিলে। বাট ওই 5 ধারা যদি আপনি দেখেন, ওখানে কিন্তু বিলম্ব মকুব বা কন্ডোনেশন অফ ডিলে শব্দটা কিন্তু একবারও নাই। তাহলে 5 ধারায় মোটামুটি আছে কি, 5 ধারায় আছে যে আপিল, আপিল রিভিউয়ের দরখাস্ত, তারপরে রিভিউয়ের দরখাস্ত, সরি আপিল, লিভ টু আপিল, রায় রিভিউয়ের দরখাস্ত, রিভিশনের দরখাস্ত, অন্যান্য দরখাস্ত। অর্থাৎ এই 5টা দরখাস্ত যদি নির্দিষ্ট তামাদি মেয়াদ শেষে দায়ের করা যায়, নির্দিষ্ট তামাদির মধ্যে দায়ের করা না যায়, অর্থাৎ একটা আপিল দায়েরের সময় ধরেন 30 দিন, কিন্তু আপনি দায়ের করছেন 60 দিনের মাথায়। এখন এই যে যে বাকি যে 30 দিন আপনার দেরি হলো, এটা যদি আপনার যথোপযুক্ত কারণ থাকে, মানে কি কারণে এই 30 দিন দেরি হলো, আপনি অসুস্থ থাকতে পারেন, আপনি অন্য যে কোনো কারণে মানে আদালতে হাজির হতে পারেন নাই, এরকম যদি আপনি যথেষ্ট কারণ দেখান, আদালতটা যদি সন্তুষ্ট করতে পারেন, তাহলে আদালত আপনার 5 ধারায় বিলম্ব মওকুফ করে আপনার আবেদন গ্রহণ করতে পারে। কিন্তু সাধারণত বিলম্ব হইলেই আদালত 3 ধারায় ওটা খারিজ করতে কি বাধ্য। তবে 5 ধারায় বলছে 5টা বিষয়, এই 5টা বিষয় যদি বিলম্ব হয়েও যায়, দায়ের করতে যদি বিলম্ব হয়েও যায়, তো সেক্ষেত্রে আবেদনকারী যদি দেখাইতে পারে যে কি কারণে বিলম্ব হলো, এর যদি যৌক্তিক ব্যাখ্যা আদালতকে দিয়ে সন্তুষ্ট করতে পারে, তাহলে আদালত ওই বিলম্ব মওকুফ করে তার দরখাস্তটা গ্রহণ করতে পারে। তবে এই 5 ধারার যে বিধানটা, এটা মূল দেওয়ানি মামলার ক্ষেত্রে প্রযোজ্য না। এবং তাহলে এটাকে এই যে যে 5 ধারায় যে বিলম্ব মওকুফ করেছে, এটার আর এক নাম হচ্ছে যে দেখেন, কখন আদালতের কঠোর বিধি লঙ্ঘনের স্বাধীনতা রয়েছে। কঠোর বিধি মানে কি, ওই যে নির্দিষ্ট সময়ের মধ্যে দায়ের না করলে খারিজ করে দিবে, এটাই বাধ্য। কিন্তু তারপরেও উনারে কঠোর বিধি লঙ্ঘনের একটা স্বাধীনতা দেওয়া হয়েছে তামাদি আইনের কত ধারায়, 5 ধারায়। তবে এটা মূল দেওয়ানি মামলার ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য না। আমরা গতদিন একটা প্রবলেমেটিক প্রশ্ন পড়ছিলাম, আপনাদের মনে আছে কিনা, যে সে বিচারক ছুটিতে ছিল আর ওই দিনই বাদীর বাবা মারা গেছে, কিন্তু তারপরেও আমরা 4 ধারার ব্যাখ্যা অনুযায়ী জানছিলাম যে যেদিন বিচারক ছুটিতে থাকলে থাকুক, সেরেস্তাদারের কাছে তো মামলাটা করতে হয়, তবু ওই মামলাটা দায়ের করতে হবে ওই দিনই। অন্য কোন বাবা মা মারা গেলেও মূল মামলা দায়েরের ক্ষেত্রে যথোপযুক্ত কারণ হিসেবে বিবেচিত পাবে না, কারণ এই 5 ধারায় বিলম্ব মওকুফের যে সুবিধা, এটা মূল মামলায় কিন্তু পাওয়ার কোনো কি নাই, সুযোগ নাই। এখন প্রশ্ন এসে যায় যে তাহলে মূল মামলা দায়েরের ক্ষেত্রে কি কখনোই বিলম্ব মওকুফের সুযোগ নাই? আছে। কখনোই যে সুযোগ নাই এটা বলা যাবে না, আছে। তবে সেটা আছে আমাদের তামাদি আইনের কত ধারায়, 14 ধারায়। একটু দ্বারা
হ্যাঁ, আসসালামু আলাইকুম। আচ্ছা, তাহলে দেখেন, 14 ধারায় মূল মামলার ক্ষেত্রেও বিলম্ব মওকুফের আবেদন করা যায়। এখন 14 ধারার আমাদের 5 ধারায় বিলম্ব, ওই 5টা ক্ষেত্রে, 5 ধারায় 5টা ক্ষেত্রে, 5টা ক্ষেত্রে বিলম্ব মওকুফের যে সাফিসিয়েন্ট গ্রাউন্ড, একটু পরে পড়বানি, যথেষ্ট কারণ। এই 5 ধারায় কোনো কারণের কথা নির্দিষ্ট নাই, বলা নাই যে অসুস্থতা বা অন্যান্য যা যা আছে। তানবীরের বিয়ে হইতে পারে, মামলার যেদিন শুনানির তারিখ সেদিন বিয়েও হইতে পারে, এটাও যথেষ্ট কারণ হতে পারে আর কি। এখন কি কারণে বিলম্ব মওকুফ করবে এটা 5 ধারায় কিন্তু বলা নাই, কিন্তু 14 ধারায় বলা আছে একটাই কারণ, সেটা হলো যে আপনি একটা মামলা যথাযথ এখতিয়ার সম্পন্ন আদালতে দায়ের না করে ভুল এখতিয়ার সম্পন্ন আদালতে দায়ের করছেন। কিভাবে? আমরা দেওয়ানি কার্যবিধির 16 থেকে 20 ধারা পর্যন্ত আলোচনা করছে দেওয়ানি মামলার আঞ্চলিক এখতিয়ার। 16 ধারায় বলছে মামলার বিষয়বস্তু যে জায়গায় মামলা সে জায়গায়। 17 ধারায় বলছে একাধিক জায়গায় হলে যে কোনো এক জায়গায়। 18 ধারায় বলছে যে অনিশ্চিত হয় যে কোনো এক জায়গায়। 19 ধারায় বলছে ব্যক্তি ব্যক্তি বা ক্ষতিপূরণ রিলেটেড মামলা, অস্থাবর সম্পত্তির ক্ষতিপূরণ। আর 20 ধারায় বলছে অন্যান্য মামলা। আর এছাড়া সিভিল কোর্টস অ্যাক্টের 18 আর 19 ধারায় দেওয়ানি মামলা দায়েরের আর্থিক এখতিয়ার সম্পর্কে আলোচনা করা হয়েছে। যে সহকারী জজ 15 লাখ টাকা, সিনিয়র সহকারী জজ 25 লাখ টাকা, যুগ্ম জেলা জজ মানে অসীম, আর জেলা জজও কি অসীম। তো ধরেন একটা মামলা দায়ের করার কথা, যে যেহেতু 20 লাখ টাকা দায়ের করার কথা সিনিয়র সহকারী জজ আদালত, এখন আপনি ভুলক্রমে দায়ের করছেন সহকারী জজ আদালতে। এখন সহকারী জজ ওই মামলাটা গ্রহণ করছে, গ্রহণ কইরা উনি কিছুদিন কার্যধারা গ্রহণ করেছে, কিছুদিন কার্যক্রম ওই কোর্টেও চলছে। এখন করার পরে 1 বছর পরে আপনার আর্জি ফেরত দিছে। উনি বললো যে আমার এই মামলা বিচারের এখতিয়ার নাই। এখন যখন উনি ফেরত দিছে, তখন দেখা গেল আপনি যে যথাযথ এখতিয়ার সম্পন্ন আদালতে যে দায়ের করবেন আপনার তামাদি মেয়াদ নাই। বাট তামাদি মেয়াদ না থাকলেও এই যে যে প্রথম আদালতে যে সময়টা ব্যয় হয়েছে, এই সময়টা বাদ দেওয়ার জন্য আপনি যে দ্বিতীয় আদালত মানে যথাযথ সম্পন্ন আদালতে যে মামলাটা দায়ের করবেন, সেই আদালতে এই 14 ধারার দরখাস্ত দিবেন, যে সেখানে উল্লেখ থাকবে যে ইওর অনার, আমি এই মামলার প্রথম অমুক আদালতে দায়ের করছিলাম, অমুক আদালতে এতদিন থেকে এতদিন মামলাটা চলছে, যে কারণে আপনার আদালতে যখন আমি আসলাম তখন আমার তামাদি মেয়াদ কি শেষ হয়ে গেছে। তাহলে এই প্রথম আদালতে যে সময়টা ব্যয় হয়েছে এই সময়টা ব্যয় দেওয়া 14 ধারার ক্ষেত্রে বাধ্যতামূলক। আর 5 ধারায় যে পড়লাম মূল মামলার ক্ষেত্রে 5 ধারা প্রযোজ্য না, 5 ধারায় কিন্তু বিলম্ব মওকুফ বাধ্যতামূলক না। বুঝতে পারছেন? তাহলে বিলম্ব মওকুফ বাধ্যতামূলক কত ধারায়? 14 ধারায়। আর বাধ্যতামূলক না কত ধারায়? 5 ধারায়। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে বিলম্ব মওকুফ নীতি ব্যাখ্যা করুন, তাহলে বিলম্ব মওকুফ কিন্তু অ্যাকচুয়ালি আমরা 5 ধারার সাথে সাথে কত ধারাও ব্যাখ্যা করব? 14 ধারা ব্যাখ্যা করব। আর যদি বলে 5 ধারার আলোকে বিলম্ব মওকুফ নীতি ব্যাখ্যা করুন, তাইলে আর আমার 14 টাচ করার দরকার নাই। কিন্তু যদি শুধু বলে যে কন্ডোনেশন অফ ডিলে কি বা তামাদি মার্জনা কি, কখন তামাদি মার্জনা করা হয়, এই 5 ধারার কিন্তু অনেক রূপ। এই যে এবারও 5 ধারাই আসছে, বাট এবার এই এই প্রশ্নটা এইভাবে আসছে, দেখেন এই যে D নাম্বার প্রশ্নটা দেখেন। The court has no jurisdiction to extend time where the petitioner has been negligent and uh, inactive। মানে বলতেছে যে কোর্ট কখনোই সময় বৃদ্ধি করবে না যখন আবেদনকারী ওই বিলম্ব করছে হলো আপনার অবহেলার কারণে। তার মানে ঘুরে ফিরে এই জায়গায় ওই বিলম্ব মওকুফই চাইছে, যে বিলম্ব মওকুফ কি আর বিলম্ব মওকুফ কেন করে, ওই যে কারণ, যথেষ্ট কারণ, অসুস্থতা, দারিদ্রতা, এগুলার মধ্যে কারণ আছে। আমরা পড়বানি যে ওখানে বলা আছে যে যদি কেউ অবহেলার কারণে বিলম্ব করে তাহলে কিন্তু আদালত কোনো ক্ষেত্রে এটা কি করবে না, মওকুফ করবে না। তাহলে এ হচ্ছে মোটামুটি। আর দ্বিতীয় অংশ যদি দেখেন, তামাদি গণনার ক্ষেত্রে কোন কোন দিন বাদ যায়, এটা অ্যাকচুয়ালি আলোচনা করব 12 থেকে 17 ধারা। B নাম্বার প্রশ্নটা দেখেন, এই বি, সি, ডি, ই, এটার উত্তর সব একই। একই বলতে আপনি যদি বির উত্তর পড়েন, বি আর সির উত্তর পড়লে বি আর সির উত্তর একই। আর বি সির উত্তরের ভিতর আছে ডি আর ই। কিভাবে দেখেন, বিতে বলছে যে কোন ধরনের মামলায় কি কারণে তামাদি আইনের 5 ধারা অনুসারে তামাদি মুদ্দুপের সুযোগ আছে। তার মানে এই জায়গা সরাসরি কি 5 ধারা শব্দটা উল্লেখই করে দিছে। তাহলে আমার এই জায়গায় 5 ধারা বিলম্ব মওকুফি আলোচনা করতে হবে। তারপর দেখেন এই ধারাটির অপব্যবহারের সম্ভাবনা আছে বলে আপনি মনে করেন কি, মানে 5 ধারা কি আদালত কি অপব্যবহার, মানে আপনি কি অপব্যবহার করতে পারেন বা বা আদালত এটা অপব্যবহার করতে পারে কিনা।
ওই যে একই কথা, যে কোন কোন ক্ষেত্রে বিলম্ব মওকুফ করে, সাফিসিয়েন্ট গ্রাউন্ড বা কোন কোন কারণ, সেইগুলা আলোচনা করে আমি লিখে দেবো যে না এই দ্বারা অপব্যবহারের সুযোগ থাকলেও আদালতের এই ক্ষমতা সতর্কতার সাথে প্রয়োগ করতে হবে। 3 নাম্বার দেখেন, বিলম্ব মওকুফ বা কন্ডানেশন অফ ডিলে নীতি ব্যাখ্যা করুন। এই জায়গা কি 5 ধারার কথা বলছে? না, এই জায়গা জাস্ট বলছে বিলম্ব মওকুফ বা কন্ডানেশন অফ ডিলে। তাহলে এই জায়গায় আমি 5 ধারার আলোচনা করলে সাথে সাথে কি 14 ধারা আলোচনা করব। তারপরের অংশ দেখেন, আপিল কিংবা দরখাস্ত দাখিলের ক্ষেত্রে আদালত কোন কোন কারণে বিলম্ব মওকুফ করতে পারে, মানে কোন কোন কারণে 5 ধারায় বিলম্ব মওকুফ করতে পারে সেটার উত্তরও যা, আর আপিল কিংবা দরখাস্ত দাখিলের ক্ষেত্রে আদালত কোন কোন কারণে বিলম্ব মওকুফ করতে পারে এটার উত্তরও কি তাই। তারপরে বলতেছে যে বিশেষ আইনের ক্ষেত্রে উক্ত বিধান প্রযোজ্য কিনা। এই বিলম্ব মওকুফের যে বিশেষ বিধান, এটা অর্থাৎ তামাদি আইনের যে 5 ধারা, এটা বিশেষ আইনের ক্ষেত্রে প্রযোজ্য না। এখন হোয়াট ইজ বিশেষ আইন, স্পেশাল ল? ধরেন কাউরে দণ্ডবিধি হচ্ছে দণ্ডবিধি হচ্ছে অপরাধ সংক্রান্ত সাধারণ আইন, আর নারী ও শিশু নির্যাতন দমন আইন, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, তারপরে আপনার স্পেশাল পাওয়ারস অ্যাক্ট, তারপরে এই যে অন্যান্য যে যৌতুক নিরোধ আইন, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট, এগুলা সমস্ত কি বিশেষ আইন। তো ধরেন দণ্ডবিধিতে আমরা জানি যে দণ্ডবিধিতে যদি কারো মৃত্যুদণ্ড দেয়, মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল করার তামাদি মেয়াদ হচ্ছে আপনার 7 দিন। কয়দিন? 7 দিন। তামাদি আইনের 150 অনুচ্ছেদ। এখন যদি কোনো কারণে ওই ব্যক্তি ধরেন 7 দিনের মধ্যে আপিল করতে পারে নাই, তার যৌক্তিক কারণ আছে, তাহলে আদালতে যে যদি ব্যাখ্যা করে যে ওর ওনার 7 দিনের মধ্যে আপিল করার কথা থাকলেও আমি নির্দিষ্ট কারণে করতে পারি না, আদালত তারাই বিলম্ব মওকুফ করতে পারে। কারণ এই ক্ষেত্রে তামাদি আইনের 5 ধারার সুবিধা পাওয়া যাবে। কিন্তু নারী ও শিশু নির্যাতন দমন আইনের অধীনে কাউরে যদি কোনো আদেশ দেওয়া হয়, দণ্ড দেখ বা খালাস দেখ যাই হোক না কেন, ওই ক্ষেত্রে কিন্তু তামাদি মেয়াদ আপনার ওই বিশেষ আইন নারী ও শিশু নির্যাতন দমন আইনের বিরুদ্ধে যে কোনো ট্রাইব্যুনাল যে কোনো আদেশ দিলে আপিল করতে পারে। হাইকোর্ট বিভাগে তামাদি মেয়াদ হলো 60 দিন, 60 ডেজ। এখন আপনার যা করার ওই 60 দিনের মধ্যেই করতে হবে। যদি কোনো কারণে 60 দিনের মধ্যে আপনি আপিল করতে না পারেন, তাহলে আর এই ক্ষেত্রে কি 5 ধারার সুযোগ পাওয়া যাবে না। এই কথাগুলোই বলা আছে, আমি একটু আপনাদের জাস্ট আলোচনা করতেছি এগুলা। আর এই যে 3 নাম্বার প্রশ্নটা দেখেন, আপনাদের এবারই এসেছে। তো কোর্ট হ্যাজ নো জুরিডিকশন, মানে কোর্টের কোনো এখতিয়ার থাকবে না টু এক্সটেন্ড টাইম, সময় বাড়ানোর ক্ষেত্রে, হোয়ার দ্য পিটিশনার, যেখানে আবেদনকারী হ্যাজ বিন নেগলিগেন্ট অ্যান্ড ইনঅ্যাক্টিভ, যেখানে সে ছিল মানে অবহেলা করেছে এবং মানে সে মানে ইনঅ্যাক্টিভ ছিল, সক্রিয় ছিল না। তো এটা ওই উত্তরে একই, মানে ওই বিলম্ব মওকুফ কি 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 কারণে বিলম্ব মওকুফ করতে পারে, এই কারণগুলো লিখবো। তারপরে আলোচনার পরিশেষে বলা যায় যে যে সাধারণত যদি যৌক্তিক কারণ থাকে আদালত বিলম্ব মওকুফ করতে পারে, কিন্তু আপনার 1000 দিন বিলম্ব মওকুফ হলেও যদি যৌক্তিক কারণ থাকে আদালত 1000 দিন বিলম্ব মওকুফ করতে পারে। কিন্তু আপনার একদিন বিলম্ব হয়েছে কিন্তু আপনার কোনো যৌক্তিক কারণ নাই, আপনি অবহেলা করে সময়টা ব্যয় করছিলেন, তাহলে কিন্তু আদালত মানে এই বিলম্ব মওকুফ করবে না। তাই আলোচনার পরিশেষে বলা যায় যে দ্য কোর্ট হ্যাজ নো জুরিসডিকশন টু এক্সটেন্ড টাইম হোয়ার দ্য পিটিশনার হ্যাজ বিন নেগলিগেন্ট অ্যান্ড ইনঅ্যাক্টিভ। বা মকদ্দমা পরিচালনায় প্রার্থীর গুরুতর ত্রুটি এবং অবহেলা প্রমাণিত হওয়া সত্ত্বেও কি আদালত মানবিক কারণে তামাদি মার্জনা করতে পারেন কিনা, একই উত্তর। এবং সবশেষে এই নাম্বার দেখেন, পর্যাপ্ত কারণ বা সাফিসিয়েন্ট কজ ধারণাটি ব্যাখ্যা করুন। এই পর্যাপ্ত কারণ কোনটা, এটা কিন্তু আমরা এর আগে একবার পড়ছি, আপনার মনে আছে কিনা? কোথায় পড়ছিলাম বলেন তো? দেওয়ানি কার্যবিধিতে পড়ে আসছি। দেওয়ানি কার্যবিধিতে ওই যে একতরফা ডিগ্রি বাতিলের ক্ষেত্রে কোনটা পর্যাপ্ত কারণ বলে বিবেচিত হয়, মনে আছে কিনা আপনাদের জানি না। আর সবশেষে এফ নাম্বার যে প্রশ্ন, এফ নাম্বার প্রশ্নের উত্তর এই এ নাম্বার প্রশ্নের মধ্যে আছে। তামাদি গণনার ক্ষেত্রে কোন কোন দিন বাদ যায় তা উল্লেখ করুন। এখানে এফ এর উত্তর হচ্ছে প্রথমে 17, পরে হচ্ছে বিবাদী বাংলাদেশের বাইরে থাকলে এটা হচ্ছে 13। তো আমরা সবকিছুই পড়বো। আমরা প্রথমে 3-এর এ তে চলে আসি। দেখেন, কখন আদালতের কঠোর বিধি লঙ্ঘনের স্বাধীনতা রয়েছে, বা বিলম্ব মওকুফ বা তামাদি মার্জনা, এই 3টা বিষয়ের উত্তর কি বলেন তো? একই। প্রতিটি দেওয়ানি মূল মকদ্দমা, আপিল বা অন্যান্য দরখাস্ত দাখিলের জন্য একটি নির্দিষ্ট তামাদি মেয়াদ রয়েছে। আইনে নির্ধারিত তামাদি মেয়াদ অতিক্রম হওয়ার পরে কোনো মামলা, আপিল বা অন্যান্য দরখাস্ত আদালতে দায়ের করা হলে আদালত তামাদি আইনের 3 ধারা অনুযায়ী অবশ্যই খারিজ করে দিবে। আন্ডারলাইন করেন, তামাদি আইনের 3 ধারা অনুযায়ী কি খারিজ করে দিতে পারে না, 3 ধারা অনুযায়ী কি করে দিবে? খারিজ করে দিবে, যদি প্রতিপক্ষ আপত্তি কি নাও করে। তারপরে দেখেন যে তামাদি আইনের 3 ধারায় বলা হয়েছে
মকদ্দমা, আপিল বা অন্যান্য দরখাস্ত নির্ধারিত সময় অতিক্রান্ত হওয়ার পর দায়ের করা হলে আদালত অবশ্যই তা খারিজ করে দিবে। এক্ষেত্রে প্রতিপক্ষ আন্ডারলাইন করেন আপত্তি করুক বা না করুক। তবে নির্ধারিত সময় অতিক্রান্ত হওয়ার পরেও আদালত যৌক্তিক বা যথেষ্ট কারণ বিবেচনায় কোন আপিল ডিভিশন বা অন্যান্য দরখাস্ত দায়েরের অনুমতি দিতে পারে। আদালত উক্ত ও আদালত আদালতের লেখেন, আদালতের, আদালতের একটা র দেন, আদালতের উক্ত অনুমতি প্রদানের ক্ষমতাকে বিলম্ব মওকুফ বা তামাদি মার্জনা বলে। তামাদি আইনের 5 ধারায় বিলম্ব মওকুফ বা তামাদি মার্জনার বিষয়টি আলোচনা করা হয়েছে। অর্থাৎ 5 ধারা অনুযায়ী বিলম্ব মওকুফ বা তামাদি মার্জনার জন্য নিম্নলিখিত আবেদন সমূহ দায়ের করা যায়। তাহলে কোন কোন আবেদনগুলোর ক্ষেত্রে বিলম্ব মওকুফ করে এই কথাটা বলা হয়েছে কত ধারায়? 5 ধারায়। দেখেন, প্রথম হচ্ছে আপিল। এখন এই আপিলটা আরাফাত সাহেব বলেন তো কোন আপিল, দেওয়ানি আপিল না ফৌজদারি আপিল? এক্স্যাক্টলি, এই যে আপিল দেওয়ানি ফৌজদারি দুই আপিল। আপিলের অনুমতির দরখাস্ত, রায় রিভিউয়ের দরখাস্ত, রিভিশনের দরখাস্ত, অন্যান্য আবেদন যেখানে 5 ধারা প্রযোজ্য করা যায়। অর্থাৎ মূল দেওয়ানি মোকদ্দমার ক্ষেত্রে 5 ধারা বিলম্ব মওকুফের বিধানটি প্রযোজ্য নয়। আন্ডারলাইন করেন মূল দেওয়ানি, কারণ 5 ধারায় কিন্তু মূল দেওয়ানি মামলার কথা বলে নাই। শুধুমাত্র উপরে উল্লেখিত 5টি ক্ষেত্রেই যথেষ্ট কারণ সাপেক্ষে আদালতের কঠোর বিধি লঙ্ঘনের স্বাধীনতা রয়েছে। কঠোর বিধি লঙ্ঘনের স্বাধীনতা মানে বুঝেন যে আপনি আরো এই জায়গায় একটু ব্যাখ্যা দিতে পারেন যে নরমালি খারিজ করে দিতেই বাধ্য, বাট ওই 5টা ক্ষেত্রে বিলম্ব হইলেও আদালত মওকুফ করতে পারে। বাট কোন কোন ক্ষেত্রে মওকুফ করবে তা কিন্তু 5 ধারায় বলে নাই। এটা বিচারকের বিবেচনামূলক ক্ষমতা। তাই এই জায়গায় বলতেছে যে এটা সতর্কতার সাথে বিবেচনা করা উচিত, আর এই ক্ষেত্রে আদালত কঠোর বিধি লঙ্ঘনের স্বাধীনতা রয়েছে। তো আমরা চলে আসি, এটার উত্তর এতটুকুই যদি কখনো পরীক্ষায় প্রশ্ন আসে যে কখন আদালতের কঠোর বিধি লঙ্ঘনের স্বাধীনতা রয়েছে, এতটুকুই। এখন আমরা চলে আসি যে তামাদি মেয়াদ গণনার ক্ষেত্রে কোন কোন, যে সকল দিন বাদ দিতে হবে। দেখেন, তামাদি গণনার ক্ষেত্রে যে সকল দিন বাদ দিতে হবে, তামাদি মেয়াদ গণনার ক্ষেত্রে কোন কোন সময় বাদ দিতে হবে তা তামাদি আইনের আন্ডারলাইন করেন 12 থেকে 16 ধারা পর্যন্ত আলোচনা করা হয়েছে। তাহলে কোন কোন সময় বাদ দিতে হবে এটা আলোচনা করছে কত ধারা থেকে কত ধারা? 12 থেকে 16। তো এখন আমরা প্রথমে চলে আসি আইনগত কার্যধারায় ব্যয়িত সময়। আন্ডারলাইন করেন এই ব্যয়িততে ওই আকার, জ ফেলার পর একটা আকার আছে, আকারটা কাটেন। আইনগত কার্যধারায় ব্যয়িত সময় 12 ধারা অনুসারে দেখেন, মামলা, আপিল বা আবেদনের তামাদি মেয়াদ গণনা করতে যে দিন হতে উক্ত তামাদি মেয়াদ বলতেন আরম্ভ হয় সেই দিনটি বাদ দিতে হবে। ধরেন আজকে যে দিন হতে তামাদি মেয়াদ গণনা আরম্ভ হয়, আজকে আপনার বেদখল করতে, আজকে থেকে 6 মাসের মধ্যে মামলা করতে হবে, তাহলে তামাদি মেয়াদ গণনার ক্ষেত্রে কোন সময়টা বাদ দিয়ে গণনা করতে হবে? আজকের দিনটা বাদ দিয়ে আগামীকাল থেকে গণনা শুরু হবে। এটাই বলছে 12-র কত, সাবসেকশন কত, 1। 2 নম্বরে দেখেন, আপিল, আপিলের অনুমতির দরখাস্ত, রায় রিভিউয়ের তামাদি মেয়াদ গণনা করতে যেদিন উক্ত রায়, আন্ডারলাইন করেন, যেদিন উক্ত রায় ঘোষণা করা হয়েছে সেই দিনটি। মানে আপনি ধরেন আপিল করবেন, মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল করবেন, মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিলের তামাদি মেয়াদ 7 দিন। এখন রায় ঘোষণা করতে যেদিন, সেই দিন বাদ দিয়ে 7 দিন গণনা করতে হবে। আজকে যদি রায় ঘোষণা করে মৃত্যুদণ্ড দেয় তাহলে আগামীকাল থেকে প্রথম দিন শুরু হবে। এবং যে ডিক্রি বা আদেশ বা দণ্ডাদেশ সম্পর্কে আপিল বা রিভিউ করা হবে সেই ডিক্রি বা আদেশের, আন্ডারলাইন করেন, সই মোহরিকৃত নকল সংগ্রহ করতে ব্যয়িত সময় বাদ দিতে হবে। সই মোহরিকৃত নকল মানে সার্টিফাইড কপি। আপনি একে তো কালকের থেকে গণনা করতে হবে, বাট এখন আপনার কালকের থেকে গণনা করতে হলে আমি যখন আপিল করব তখন তো নিম্ন আদালতের যে আমার যে দণ্ডাদেশটা দিছে বা যে আদেশটা দিছে তার কি লাগবে? সার্টিফাইড কপি লাগবে। সার্টিফাইড কপি ছাড়া তো আর আমি আপিল করতে পারবো না। এখন সার্টিফাইড কপি শুরু করতে যদি 1 মাস লাগে, মানে পাইতে যদি 1 মাস লাগে, তাহলে ওই 1 মাস সময় কি বাদ যাবে? জি। তাহলে আমরা 12-র যে 1 সেখানে পেলাম যেদিন হতে তামাদি মেয়াদ গণনা আরম্ভ হয় সেই সময়টা বাদ দিতে হয়। আর 12-র যে 2 এখানে আমরা পেলাম যেদিন রায় ঘোষণা হয়েছে সেই দিন। আর স্বয়ংক্রিয়কৃত নকল সংগ্রহ হতে ব্যয়িত সময় কি বাদ দিতে হবে। 3 নাম্বার আর 2 নাম্বার অলমোস্ট সেম, জাস্ট একটু দেখেন ডিগ্রি হতে 3 নাম্বারে হচ্ছে আপনার ওই ডিগ্রি, আদেশ বা দণ্ডাদেশ, ফৌজদারি আপিলও বলছে, বাট 2 নাম্বারে 12-র 2 আর 12-র 3 দেখেন ডিগ্রি হতে আপিল বা ডিগ্রি রিভিউ করতে
অর্থাৎ 12-3 শুধুমাত্র দেওয়ানি মামলার ক্ষেত্রেই প্রযোজ্য, যে ডিক্রি হতে আপিল বা ডিক্রি রিভিউ করতে, তামাদি মেয়াদ গণনা করতে, উক্ত ডিক্রির আন্ডারলাইন করেন রায়ের নকল সংগ্রহ করতে যে সময় ব্যয় হয়, ব্যয়ের আকারটা কাটেন, যে সময় ব্যয় হয় সেই ব্যয়িত সময় বাদ দিতে হবে। তার মানে ওই একই কথা, যে রায়ের ডিক্রির বিরুদ্ধে যদি আপিল করা যায়, আপিল করতে হয়, তার ডিক্রির কপি সংগ্রহ করতে যে সময় লাগে ওই সময়টা কি বাদ দিতে হবে। কোন রোয়েদাদ, রোয়েদাদ বলতেন, রোয়েদাদ মানে হলো সালিশের সিদ্ধান্ত। উপরে একটু লিখে রাখতে পারেন যে সালিশের সিদ্ধান্তরে ইংরেজিতে বলে অ্যাওয়ার্ড, বাংলায় বলে কি রোয়েদাদ। কোন রোয়েদাদ বাতিল করার জন্য দরখাস্ত তামাদি মেয়াদ গণনার ক্ষেত্রে উক্ত রোয়েদাদ উত্তোলন করতে, মানে ওই রোয়েদাদ উত্তোলন মানে ওই রোয়েদাদের কপি উত্তোলন করতে যে সময় ব্যয় হয় সেই ব্যয়িত সময় বাদ দিতে হবে। এটা আছে কত, 12। তাহলে আইনগত কার্য, যদি কখনো এইভাবে প্রশ্ন আসে ভাই যে আইনগত কার্যধারা হতে ব্যয়িত সময় বাদ দিবেন, মানে বাদ দেওয়া হয় কত ধারার বিধান অনুসারে, কত ধারা, 12 ধারা। 12-1 বলছে যে যেদিন হতে মামলার তামাদি মেয়াদ গণনা শুরু হবে সেই দিন বাদ দিতে হবে। 12-2 বললো যে যেদিন রায় ঘোষণা করবে বা যেদিন ডিক্রি দণ্ডাদেশের স্বয়ংক্রিয়কৃত নকল সংগ্রহ করতে যে সময় লাগে সেটা বাদ দিতে হবে। 12-3 বললো যে ডিক্রির বিরুদ্ধে আপিল বা রিভিউর ক্ষেত্রে ডিক্রির রায়ের কপি সংগ্রহ করতে যে সময় লাগে সেটা বাদ দিতে হবে। আর 12-4 এসে সর্বশেষে বললো যে রোয়েদাদ বাতিলের ক্ষেত্রে রোয়েদাদের কপি সংগ্রহ করতে যে সময় লাগে সেই সময় বাদ দিয়ে তামাদি মেয়াদ গণনা শুরু করতে হবে। এখন দেখেন, 12 ধারায় আইনগত কার্যধারায় ব্যয়িত সময় বাদ দিয়ে তামাদি মেয়াদ গণনা করা আদালতের জন্য বল দিবেন বাধ্যতামূলক, এবং এটা বাধ্যতামূলক, এবং মামলাকারী আন্ডারলাইন করেন অধিকার হিসেবে এটা দাবি করতে পারে। মানে এটা যিনি মামলা বা আবেদন দায়ের করবে তিনি এটা কি বলেন তো অধিকার হিসেবে দাবি করতে পারবে। একবার আমাদের সাজেশনেও আছে পরে, বাট একবার আমাদের জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় প্রশ্ন এসেছিল যে তামাদি আইনের 5 এবং 12 ধারার মধ্যে পার্থক্য আলোচনা করুন। এখন 5 ও 12 ধারার ভিতর পার্থক্য কিভাবে করা যায় দেখেন। 5 ধারায় বলছে কয়টা বিষয় বলেন তো, 5টা বিষয়। আর 4 ধারায় কয়টা, 4টা, মানে ওই যে সাবসেকশন 4টে ধরেন। আচ্ছা, 5 ধারার বিধান মান্য করা আদালতের জন্য কি বিবেচনামূলক, আর 12 ধারার বিধান মান্য করা কি বাধ্যতামূলক। 5 ধারায় যে আবেদন করবে সেই 5 ধারার বিষয়টা অধিকার হিসেবে দাবি করতে পারে না, কিন্তু 12 ধারায় যে দাবি করবে সেটা কি অধিকার হিসেবে দাবি করতে পারে। তারপরে 5 ধারায় কোনটা যথোপযুক্ত কারণ হবে সেটা 5 ধারায় উল্লেখ করা নাই, মানে সাফিসিয়েন্ট কজ সেটা 5 ধারায় নাই, কিন্তু 12 ধারায় কোন সময়টা বাদ দিতে হবে এটা 12 ধারায় কি আছে সুনির্দিষ্ট আছে। এছাড়া আরো একটা গ্রাউন্ড আছে, সেটা হলো আমরা সামনে গিয়ে জানবো, যে 5 ধারা বিশেষ আইনের ক্ষেত্রে প্রযোজ্য নয়, নাকি একটু আগে জানলাম যে 5 ধারা বিশেষ আইনের ক্ষেত্রে প্রযোজ্য না, কিন্তু 12 ধারা বিশেষ আইনের ক্ষেত্রে প্রযোজ্য। আরো একটা পার্থক্য আছে, 5 ধারা মূল মকদ্দমার ক্ষেত্রে প্রযোজ্য না, কিন্তু 12 ধারা কি মূল মকদ্দমার ক্ষেত্রেও প্রযোজ্য। এই কারণে অনেক জিনিস আপনি পরীক্ষার হলে গিয়ে এমন ভাবে পাবেন যে আপনি দুইটা জিনিস জানেন কিন্তু পার্থক্য আসছে, তখন কিন্তু এই পার্থক্যগুলো আপনার একটার সাথে আর একটা তুলনা করে নিজেরই এটা কি তৈরি করতে হবে। তাহলে আমরা একটু আগে জানলাম যে তামাদি মেয়াদ গণনার ক্ষেত্রে কোন কোন সময় বাদ দিতে হবে, 12 থেকে কত ধারা, 16 ধারা। আমরা অলরেডি 12 ধারা জেনে গেলাম। আমরা চলে আসি 13 ধারায়। দেখেন, আন্ডারলাইন করেন বিবাদী বাংলাদেশের বাইরে অবস্থান করলে। এটা ধরেন আপনি অনুপের কাছে টাকা পান, 5 লাখ টাকা পান। এখন অনুপ যেদিন দিতে অস্বীকার করছে সেদিন থেকে তো তামাদি মেয়াদ গণনা শুরু হবে। কতদিন, 3 বছরের মধ্যে মামলা দায়ের করতে হবে। এখন যখন অনুপ অস্বীকার করলো তখন ওই মুহূর্তে হলো অনুপ বিদেশে, বিবাদী কোথায়, বিদেশে। এখন বিবাদী ধরেন বিদেশে চাকরি করে ব্যবসা করে বা বেড়াইতে গেছে, যাই হোক না কেন, বিবাদী যদি 2 বছর বিদেশে থাকে, 3 বছর বিদেশে থাকে, 4 বছর বিদেশে থাকে, যতদিন বিদেশে থাকবে ততদিন তামাদি মেয়াদ গণনা থেকে কি থাকবে স্থগিত থাকবে। বিবাদী যখন দেশে আসবে বাদী তখন মামলা দায়ের করতে পারে। এখন এই বিষয়টা হলো আপনি 13 ধারার, আমরা আপাত দৃষ্টিতে মনে হইতে পারে যে বিবাদীর সুবিধা, 13 ধারার সুবিধাটা কার, বাদী। 13 ধারার সুবিধাটা বাদীর। এখন 13 ধারার সুবিধা বাদী নিতেও পারে, আবার কি নাও নিতে পারে। মানে উনি যদি ইচ্ছা করে যে বিবাদী বিদেশে থাকতে আমার কি, আমার মামলা আমি করে দিব, এটা এতে ওনার কোনো বিধিনিষেধ নাই। আবার যদি মনে করে যে না, বিবাদী যেহেতু বিদেশে আছে তাহলে আমি এই আসুক তারপরে। কিন্তু এখানে আবার একটা সমস্যা আছে,
মানে আপনার আবার ওই মামলা দায়েরের ক্ষেত্রে এসে প্রমাণ করতে হবে যে আপনি বিবাদী আসলেই বিদেশে ছিল। রিস্ক আপনি নেবেন কিনা এটা আপনার বিষয়। দেখেন, তামাদি আইনের 13 ধারা অনুযায়ী মকদ্দমা দায়েরের জন্য তামাদি মেয়াদ গণনা শুরু হওয়ার পর বিবাদী বাংলাদেশ থেকে, আন্ডারলাইন করেন, অনুপস্থিত থাকলে সে যে সময়ের জন্য বাংলাদেশ থেকে অনুপস্থিত থাকে উক্ত সময় তামাদি মেয়াদ হতে কি বাদ দিতে হবে। উল্লেখ্য যে এই ধারায় বাদী সুবিধা নিতে পারে বা মকদ্দমা দায়েরও করতে, মানে বুঝলেন? আনোয়ারুল হক সাহেব বলেন তো 13 ধারায় কি বলছে? এই আসমা খানম, চা বানান না, ঘুমাইয়ে আমার এক কাপ চা খাওয়ান। আর আনোয়ারুল হক সাহেব উত্তর দেন 13 ধারায় কি বললাম বলেন। হ্যাঁ, দুবার যদি বাংলাদেশের বাইরে থাকে হ্যাঁ, আমাদের কিন্তু সময় বাদ দেবে। আর বলা হচ্ছে যে এই ক্ষেত্রে বাদ দিয়ে সুবিধা নিতেও পারে নাও নিতে পারে। বাদী কি? বাদ দিয়ে সুবিধা নিতেও পারে নাও নিতে পারে। বাদী এই সুবিধা নিতেও পারে, নাও নিতে পারে। আপনাদের এখানে অন টাইম ক্লাস আছে? কিন্তু আমার হ্যাঁ, ভিতর তো চাবি আনতে মনে নাই। দেখেন, আচ্ছা দেখেন, আমার একটা আছে বোধ হয় মুখ লাগানো, কিন্তু ওটার ভিতর তো চা আছে। আচ্ছা, 13 ধারা বুঝেন নাই কেউ আছেন ভাই? 13 ধারা ইকটার সাহেব বুঝছেন? বলেন তো 13 ধারার সুবিধা কে পায়, বাদী না বিবাদী? কিন্তু বাদী না বাদী। 13 ধারার সুবিধা পায় কিন্তু অ্যাকচুয়ালি বাদী। আসেন আমরা 14 ধারায় চলে আসি। এখতিয়ারবিহীন আদালতে, আন্ডারলাইন করেন, সৎ উদ্দেশ্যে দায়ের করা কার্যধারায় ব্যয়িত সময় বাদ দিতে হবে। এখতিয়ারবিহীন শব্দটা গোল দেন, সৎ উদ্দেশ্য শব্দটা গোল দেন। আবার কেউ ইখতিয়ারবিহীন বলেন না। আজকে কিন্তু ইখতিয়ার সাহেব আছে, ইখতিয়ারবিহীন না। তো এখতিয়ারবিহীন আদালতে সৎ উদ্দেশ্যে দায়ের করা কার্যধারায় ব্যয়িত সময় বাদ দিতে হবে। এটা আসলে কি? এটা আমরা একটু আগেই ব্যাখ্যা করছি যে আপনি মামলা দায়ের করার কথা এক আদালতে, ভুলক্রমে দায়ের করছেন আর এক আদালতে। আবার যে আদালতে দায়ের করছেন উনিও ওই মামলাটা কিছুদিন চালাচ্ছে, ইভেন 2-3 বছর চালায়ও আপনারা ফেরত দিতে পারে। 2-3 বছর চালায় কেমনে ফেরত দেয় জানেন? দেওয়ানি কার্যবিধিতে আপনাদের পড়ছিলাম আরজি ফেরতের আবেদন। ধরেন আনোয়ারুল হক সাহেব একটা মামলা করছে, মামলার মূল্যমান দেখা হয়েছে 10 লাখ টাকা। তো 10 লাখ টাকার মামলা কোন আদালতে হবে? সহকারী জজ আদালতে। সহকারী জজ আদালতে বিচার্য বিষয় গঠন হয়েছে, 30 ধারা হয়েছে, সেটলিং ডেট ফর পারেন্টারি হিয়ারিং হয়েছে, চূড়ান্ত শুনানি শুরু হয়েছে। এমন সময় আনোয়ারুল হক সাহেব যে আরজি সংশোধনের দরখাস্ত দিয়েছে, এবং আদালত তার আরজি সংশোধনের দরখাস্ত কি মঞ্জুরও করছে। এখন আরজি সংশোধনের করে, আরজি সংশোধন হওয়ার পরে ওই মামলার সুট ভ্যালুয়েশন বেড়ে গেছে, তখন মামলার মূল্যমান হয়ে গেছে দেন 17 লাখ। কয় লাখ? তাহলে 17 লাখ বিচার করার এখতিয়ার কি সহকারী জজের আছে? নাই। তাহলে এই মামলা কোথায় যাবে? সিনিয়র সহকারী যাইতে হবে। তাহলে আরজি এক্ষেত্রে কি দিবে? ফেরত দিবে। আর এই যে প্রথম আদালতে যে ব্যয়িত সময় দেখা গেলো আপনার তামাদি মেয়াদ নাই, বাট এই যে যে তামাদি মেয়াদ এখন বাদ দেওয়া আদালতের, দ্বিতীয় আদালত, পরবর্তী আদালত বাদ দেওয়া আদালতের জন্য কি বলেন তো? বাধ্যতামূলক। তার মানে আরজি ফেরতের সাথে 14 ধারার একটা কি আছে, সম্পর্ক আছে। আর 14 ধারা মানেই হলো আপনার আরজি কি দিছে, ফেরত দিছে। তো তামাদি আইনের 14 ধারা অনুসারে এখতিয়ারবিহীন আদালতে সৎ উদ্দেশ্যে দায়ের করা কার্যধারায় ব্যয়িত সময়, কি বলো তানভীর? দেখেন, অনলাইনে যারা আছেন শুনতে পাচ্ছেন? জি স্যার। ওকে। তামাদি আইনের 14 ধারা অনুসারে এখতিয়ারবিহীন আদালতে সৎ উদ্দেশ্যে দায়ের করা কার্যধারায় ব্যয়িত সময় গণনা বাদ দিতে হবে। 14 ধারার বিধানাবলী আন্ডারলাইন করেন, মূল দেওয়ানি মোকদ্দমা, আপিল বা অন্যান্য কার্যক্রমের ক্ষেত্রেও প্রযোজ্য। এখানে একটা বিষয় বলে রাখা ভালো, আমাদের বেয়ার অ্যাক্টে 14 ধারায় বলা আছে যে মকদ্দমা এবং অন্যান্য দরখাস্ত, মকদ্দমা আর কি বলেন তো? অন্যান্য এখন ওই অন্যান্য দরখাস্তের মধ্যে উচ্চ আদালতের নজিরে এসেছে অন্যান্য দরখাস্তের মধ্যে আপিল, রিভিশন বা সব যাবতীয় যত দরখাস্ত আছে সেইগুলোও কি অন্তর্ভুক্ত হবে। তাহলে তো 5 ধারায় ক্ষেত্রে মূল মামলা প্রযোজ্য না, কিন্তু 14 ধারায় মূল মামলা তো প্রযোজ্য, প্লাস 5 ধারায় যা যা ছিল তাও কি প্রযোজ্য। বুঝতে পারছেন? তাহলে 14 ধারার বিধানাবলী আন্ডারলাইন কেন অনুসরণ করা আদালতের জন্য গোল দেন বাধ্যতা।
তাহলে 5 ধারায় কি বাধ্যতামূলক ভাই? না। 14 ধারায় কি বাধ্যতামূলক? 12তেও বাধ্যতামূলক। আচ্ছা দেখেন উদাহরণ পড়ি আমরা। ক, এখতিয়ারবিহীন আদালতে সৎবিশ্বাসে একটি মকদ্দমা দায়ের করে। পরবর্তীতে দেখা যায় উক্ত আদালতের মকদ্দমাটি বিচার করার এখতিয়ার নেই। ক, মকদ্দমাটি এখতিয়ার সম্পন্ন অন্য আদালতে দায়ের করে, কিন্তু ইতিমধ্যে মকদ্দমাটি দায়ের করার সময় অতিক্রান্ত হয়ে গিয়েছে। এই ক্ষেত্রে পূর্ববর্তী মকদ্দমাটি দায়ের করার জন্য ব্যয়িত সময় তামাদি মেয়াদ থেকে বাদ দিতে হবে। বাট আপনি লিখতে পারেন যে পরবর্তী আদালতে যে মামলাটা দায়ের করলো সেক্ষেত্রে 14 ধারার দরখাস্ত দিতে হবে, এবং 14 ধারার দরখাস্তে পূর্ববর্তী আদালতে যে সময়টা ব্যয় হয়েছে এই সময়টা পরবর্তী আদালত বাদ দিতে কি বাধ্য। বুঝতে পারছেন? তো 14 ধারা আশা করি বোঝা গেছে। 14 ধারায় তাহলে সাফিসিয়েন্ট কজ কোনটা? কয়টা? কয়টা? কোনটা? সরল বিশ্বাসে এখতিয়ারবিহীন আদালতে মামলাটা দায়ের করছে। জি, ধন্যবাদ। তাহলে আইনগত কার্যধারা থেকে ব্যয়িত মানে তামাদি মেয়াদ গণনা হতে কোন কোন সময় বাদ দিতে হবে? উত্তর পড়ছিলাম 12 থেকে কত ধারা? 17। আচ্ছা 16 লিখলে অ্যাকচুয়ালি 17 হবে। এখন এখানে দেখেন 16ই। তো এখানে একটা জিনিস দেখেন, আমরা 12 বললাম, 13 বললাম, আর কত বললাম? 14 বললাম। এবার আসেন 15। কার্যক্রম স্থগিত থাকাকালীন সময়ে বাদ দিতে হবে। কার্যক্রম স্থগিত থাকাকালীন সময় বাদ দিতে হবে। গতদিন আমরা একটা প্রশ্ন পড়ছিলাম, আপনার মনে আছে কিনা, একটা প্রবলেমেটিক প্রশ্ন সলভ করছিলাম, যে জায়গা বলা আছে যে ডিগ্রি পাইছে 2021 সালে, আর ডিগ্রি পাওয়ার সাথে সাথে অপর পক্ষ এসে একটা মামলা করছে ওই ডিগ্রি রদ রহিতের জন্য, এবং অপর পক্ষ যে মামলাটা করছে সেই মামলাটা 3 বছর পর গিয়ে ওই মামলার রায় দিছে যে ওই ডিগ্রি স্থগিত করতে বলছে 6 মাসের জন্য। তাহলে রায় দিছে 24 সালে, 24 সালে এসে বললো ডিগ্রির কার্যকারিতা স্থগিত থাকবে কয় মাস? 6 মাস। তাহলে 2021 থেকে 6 মাস, 2021-এর ফেব্রুয়ারি যদি ডিগ্রি দিয়ে থাকে ওই থেকে কয় মাস? 6 মাস। এখন ওই জায়গায় আমরা গতদিন পড়ছিলাম যে যিনি ডিক্রিদার তিনি জারি মামলা করছে 2024 সালের নভেম্বর মাসে। কি মাসে? নভেম্বর মাসে। এখন জারি মামলাটা ঠিকঠাক হয়েছে কিনা, তখন ওখানে আমরা জানছিলাম যে অ্যাকচুয়ালি জারি মামলাটা তার দায়ের করা উচিত ছিল, যে যেহেতু 21 সালের ফেব্রুয়ারি মাসে ডিগ্রি দিছে, আর 21 সালের ফেব্রুয়ারি মাসে ডিগ্রি দিলে ওইটা জারি ডিগ্রির কার্যক্রম স্থগিত ছিল কয় মাস? 6 মাস। তাহলে ফেব্রুয়ারি থেকে 6 মাস কত? আগস্ট। তাহলে আগস্ট থেকে হলো জারি মামলার তামাদি মেয়াদ গণনা শুরু হবে। আগস্ট 2021-এর আগস্ট থেকে 3 বছর, মানে 22, 23, 24, 24-এর আগস্টের মধ্যে তার জারি মামলাটা দায়ের করতে হবে। বাট সে জারি মামলা করছে কবে? 24-এর নভেম্বর মাসে। তাহলে তার জারি মামলা করার তামাদি মেয়াদ কি ভাই? শেষ। এখন ওই যে আদালত যে বলছিল যে তার ডিক্রির কার্যক্রম 6 মাসের জন্য স্থগিত, এই 6 মাস সময়টা গণনা বাদ দিয়ে তামাদি মেয়াদ গণনা করতে হবে, নাহলে তো ডিক্রিদারের তামাদি মেয়াদ গণনা শুরু হতো 21-এর ফেব্রুয়ারি থেকে। 21-এর কি? ফেব্রুয়ারি থেকে। কিন্তু ওই যে 6 মাস স্থগিত রাখছে, এই স্থগিত থাকাকালীন সময়টা বাদ দিয়ে জারি মামলার তামাদি মেয়াদ গণনা শুরু করতে হবে। এখন এই যে 6 মাস বাদ যাবে, এটা তো আমার আপনার ইচ্ছায় বাদ যাবে না, আইনে সবসময় আইনের রেফারেন্স লাগবে। তাহলে এই রেফারেন্সটা হলো 15-1। কততে? 15-1। একটু পড়ি দেখেন। কার্যক্রম স্থগিত থাকাকালীন সময় বাদ দিতে হবে। তামাদি আইনের 15-1 ধারা অনুসারে আন্ডারলাইন করেন, কোন মকদ্দমা বা ডিক্রিজের আবেদনের তামাদি মেয়াদ গণনার ক্ষেত্রে নিষেধাজ্ঞা বা আদেশ দ্বারা উক্ত মকদ্দমা বা জারি কার্যক্রম স্থগিত থাকলে সেই সময় কি দিতে হবে ভাই? ওই যে দেখছেন, নিষেধাজ্ঞা বা আদেশ দ্বারা ওই জারি মামলার কার্যক্রম কি থাকলে? স্থগিত থাকলে সেই সময় বাদ দিতে হবে। 15-1 বোধহয় এখতিয়ার সাহেব বুঝেন নাই, একটু জটিল হয়ে গেছে না? বুঝতে পারছি। অনুপ বুঝতে পারবেন 15-1 নাকি লেটা বেটা হয়ে যাবে না? হবে। আচ্ছা বলেন তাহলে 15-1 বুঝান, অনুপ বুঝান, ইখতিয়ার সাহেব বুঝান। এটা তো কার্যক্রমটা হচ্ছে এমনই যে ইসে কোনো কার্যক্রম যদি স্থগিত স্থগিত থাকে, এটা হচ্ছে যেমন একটা মামলা। সেটা হলো 15-1টা বলছে যে যদি কোনো কারণে
কোনো ডিক্রি জারি কার্যক্রম, কোনো মামলার কার্যক্রম স্থগিত থাকে, কোনো ডিগ্রি কার্যক্রম স্থগিত থাকে, তাহলে জারি মামলার ক্ষেত্রে যতদিন সময় স্থগিত ছিল তারপরের থেকে ওই জারি মামলার তামাদি মেয়াদ গণনা শুরু হবে। ধরেন আপনি একটা ডিগ্রি পাইছেন, আপনি ডিগ্রিদার, এখন এটা তো জানেন যে ডিগ্রি জারি মামলা করতে হয় কয় মাসের মধ্যে, কয় বছরের মধ্যে, 3 বছর। এখন যেদিন ডিগ্রি দিছে সেদিন থেকে 3 বছর। বাট আপনি যেদিন ডিগ্রি পাইলেন, ওই যে ডিগ্রি যে তারিখ, সে আবার একটা উল্টা মামলা করে আপনার ডিগ্রি কার্যক্রম কি কার্যকারিতা স্থগিত রাখছে। তাহলে স্থগিত রাখছে যেদিন ডিগ্রি পাইছেন তার থেকে 6 মাস, তার থেকে 6 মাস। তাহলে আপনি যেদিন ওই স্থগিতাদেশ কেটে যাবে, ওই স্থগিতাদেশ যেদিন কেটে যাবে, তাহলে 6 মাস পর থেকে আপনার জারি মামলার তামাদি মেয়াদ গণনা শুরু হবে। আর এই যে 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 সময়টা স্থগিত থাকলো, এই সময়টা বাদ যাবে তামাদি আইনের কত ধারা অনুসারে, 15 বুঝছেন? এই বুঝছেন? আচ্ছা আচ্ছা, এরপরে দেখেন, এই এছাড়া 15(2) ধারা অনুসারে মামলা দায়েরের পূর্বে আন্ডারলাইন করেন নোটিশ প্রদান হয়ে থাকলে উক্ত ওই রেপটা কাটাতে নোটিশের সময় বাদ দিয়ে তামাদি মেয়াদ গণনা শুরু করতে হবে। যখন আমরা আমরা দেওয়ানি কার্যবিধির 80 ধারায় বলা হয়েছে যে সরকারের বিরুদ্ধে যদি কোনো মামলা করতে হয়, সরকারকে নোটিশ দিতে হবে 2 মাস পূর্বে। আপনার আমি একটু ব্যাখ্যা দিই, এভাবে ধরেন, সরকারের বিরুদ্ধে আপনি একটা মামলা করবেন, ওই মামলাটার তামাদি মেয়াদ 1 বছর। কত বছর? 1 বছর। এখন আপনি যদি নোটিশ দেন, ধরেন নোটিশ দিচ্ছেন মামলা করার কয় মাস পূর্বে, 2 মাস পূর্বে, তাহলে 2 মাসের মধ্যে 2 মাস পূর্বে নোটিশ দিলেন, সরকার আপনার কোনো মানে সরকারের তরফ থেকে কোনো ভালো কোনো পদক্ষেপ নাই, তাহলে আপনার মামলা করতেই হবে। তাহলে ওই 2 মাস পর থেকে 1 বছরের মধ্যে মামলা দায়ের করবেন। এমন না যে ওই 2 মাস নোটিশ যেদিন দিয়েছেন সেদিন থেকে 1 বছর, সেদিন থেকে 1 বছর না, কি বলেন তো? ওই যে নোটিশ জারির যে 2 মাস, 2 মাস পর থেকে আমরা আপনার তামাদি মেয়াদ গণনা শুরু হবে। আর এই যে এই যে মামলা দায়ের পূর্বে নোটিশ প্রদান হয়ে থাকলে উক্ত নোটিশের সময় বাদ দিয়ে তামাদি মেয়াদ গণনা শুরু করতে হবে। বুঝছেন? হ্যাঁ, বুঝছেন? রহমত সাহেব, প্রশ্ন করেন, না বুঝলে প্রশ্ন করেন। এটা প্রশ্ন না করলে তো বোঝা যাবে না। এক্স্যাক্টলি, শুনেন, সেটা তো ওই মানে ওটা বলছে যে সরকারের বিরুদ্ধে মামলা করতে হলে নোটিশ দেওয়া বাধ্যতামূলক না। বাট আপনি যদি সরকারের নোটিশ দেন, মামলা দায়েরের 2 মাস পূর্বে নোটিশ দিতে হবে। নোটিশ দিলে সরকার লিখিত জবাব দাখিলের জন্য একজন সাধারণ নাগরিক যে সময় পাবে, সরকারও সর্বোচ্চ 60 কার্য দিবস। বাট আপনি সরকারের নোটিশ না দিয়ে মামলা করতেন, মানে সরকারের কোনো নোটিশ দেন নাই, এই সময় মামলা করলে সরকার কিন্তু লিখিত জবাব দাখিলের ক্ষেত্রে একটা বিশেষ সুবিধা পাবে, উনি সর্বনিম্ন সময় পাবে 3 মাস। মানে আদালত ইচ্ছা করলে আরো বেশি সময় তারা দিতে। বুঝছেন? কোর্ট কাছারিতে উকিল সাহেবরা মামলা শুনানির সময় নিজেদের সুবিধা মতো ওই মামলায় ওই ধারায় কি আছে ওই সুবিধা মতো ওই ধারারে ব্যাখ্যা করে, মানে নিজের অংশের নিজের মামলার ক্ষেত্রে যে সুবিধা পাওয়া যায় সেই অংশটুকুর ব্যাখ্যা ওনারা ওইভাবে দেয়। যাই হোক, দেখেন, তাহলে 15(1) আর 15(2) আশা করি বুঝতে পারছেন। আমরা চলে আসি 16 ধারা। বিক্রয় রদ করার কার্যধারা স্থগিত থাকাকালীন সময়ে সময় বাদ দিতে হবে। তামাদি আইনের 16 ধারা অনুসারে দেখেন, আন্ডারলাইন করেন, ডিক্রি জারিতে নিলামে ক্রয়কৃত সম্পত্তির দখল পাওয়ার জন্য ক্রেতা কর্তৃক মামলা দায়েরের ক্ষেত্রে উক্ত নিলাম রদের জন্য কার্যধারা যতদিন চলমান, যতদিন চলেছে সেই সময় বাদ দিতে হবে। আপনাদের আমি একটু চলে আসি 21 আদেশে। আমাদের দেওয়ানি মামলার ক্ষেত্রে 21 আদেশ, ধরেন হৃদয় সাহেব একটা মামলায় হারছে, উনি হচ্ছে দায়ী, আর আমাদের অনুপ হচ্ছে ডিক্রিদার। অনুপ 5 লাখ টাকার মামলায় জিতছে, হৃদয় সাহেব হারছে, তাহলে অনুপ হচ্ছে ডিক্রিদার আর হৃদয় হচ্ছে কি দায়ী। এখন হৃদয়ের নগদ টাকা নাই, তার 1 খণ্ড জমি আছে, এই জমি নিলামে তুলছে, নিলামে বিক্রি করছে, নিলামে আবার কিনছে আনোয়ারুল হক সাহেব। তাহলে এই জায়গা 3 জনের পরিচয় বুঝেন, এই জায়গার ডিক্রিদার কে? অনুপ, দায়ী কে? হৃদয়, আর নিলামে ওই সম্পত্তিটা কিনছে কে? নিলাম ক্রেতা হচ্ছে আনারুল হক সাহেব। এখন উনি মাত্র ধরেন টাকা পয়সা দিয়ে কিনছে, আনারুল হক সাহেব এখনো দখলে যায়নি।
উনি জাস্ট কোর্টে টাকা পয়সা দিয়েছে, এখনো দখলে যায় নাই। এমন সময় হৃদয় সাহেব এসে আমাদের 21 দেশের 89 বিধিতে ওই নিলাম রদের মামলা করছে। হৃদয় সাহেব এসে বলতেছে যে আমার এই যে জমি, এই জমির মাল মূল্য 5 লাখ টাকা না, নিলামে তো বিক্রি হয়েছে মাত্র 5 লাখ টাকা, এই জমির মূল্য আরো বেশি। তো এই নিলাম রদ করা হোক। তাহলে এই নিলাম রদের মামলা করছে কে? হৃদয় সাহেব। এখন আনুল হক সাহেব তো টাকা দিয়া জমি কিনছে, এখন উনি দখলেও যাইতে পারতেছে না। এখন আমাদের তামাদি আইনে ধরেন বলা আছে যে নিলাম ক্রেতা কর্তৃক দখল পুনরুদ্ধার মামলার একটা তামাদি মেয়াদ আছে। যেদিন কিনছে, ধরেন যেদিন কিনছে তারপর থেকে, আমি উদাহরণস্বরূপ কম বেশি থাকতে পারছে, যেদিন কিনছে তারপর থেকে 1 বছর, যেদিন কিনছে তারপর থেকে কত, 1 বছর। মানে আনারুল হক সাহেব টাকা দিয়ে কিনে আবার ওনার ওই জমির দখলের জন্য কি করা লাগবে, মামলা করা লাগবে। এবং সেটার তামাদি মেয়াদ কত বছর? যেদিন কিনছে সেদিন থেকে 1 বছর। এখন যেদিন কিনছে তারপরে তো নিলাম রদের মামলা আর একটা চলতেছে। এখন ধরেন নিলাম রদের মামলা চলছে 2 বছর, 2 বছর পরে যে নিষ্পত্তি হয়েছে, তাহলে 2 বছর পরে গিয়ে নিষ্পত্তি হইলেও হৃদয় সাহেব মামলা হেরে গেছে। মামলা হচ্ছে যে না, নিলাম ঠিকঠাক ভাবে হয়েছে। এখন আনোয়ারুল হক সাহেব তো দখল এখনো যায় নাই। অলরেডি মামলা করার, আনোয়ারুল হক সাহেবের মামলা করার তামাদি মেয়াদ ছিল কত বছর? 1 বছর। কিন্তু হয়ে গেছে কয় বছর? 2 বছর। এখন এই 2 বছর হইলেও, 2 বছর কেন, 10 বছর ধরেও যদি নিলাম রদের মামলা চলতো, এই সময়টা বাদ দিয়ে তামাদি মেয়াদ গণনা করতে হবে। অর্থাৎ নিলাম রদের মামলা যেদিন থেকে নিষ্পত্তি হয়ে যাবে সেদিন থেকে 1 বছর। এই যে নিলাম রদের মামলায় যে তামাদি মেয়াদ গণনাটা যে বাদ দিতে হবে, এটাই বলছে কত ধারা? 16 ধারা। এই যে বার পড়ি দেখেন। হ্যাঁ, দেখেন তামাদি আইনের 16 ধারা অনুসারে ডিক্রি জারিতে নিলামে ক্রয়কৃত সম্পত্তির, এই যে নিলামে ক্রয়কৃত সম্পত্তির দখল পাওয়ার জন্য, নিলামে কিনছে আনুল হক সাহেব, উনি এটা দখল পাওয়ার জন্য ক্রেতা কর্তৃক মামলা দায়েরের ক্ষেত্রে, ক্রেতা উক্ত নিলাম রদের জন্য, ওই নিলাম রদের মামলা করছিল দায়ী, কার্যধারা যতদিন চলছে সেই সময় কি দিতে হবে, বাদ দিতে হবে। বুঝছেন? আচ্ছা, আমরা চলে আসি 17 ধারা, মামলা করার অধিকার অর্জনের পূর্বে মৃত্যুর ফলাফল। মামলা করার অধিকার অর্জনের পূর্বে মৃত্যুর ফলাফল এটা হলো যে 17-1 ধারা এটা বাদীর ক্ষেত্রে প্রযোজ্য, 17-2 ধারা এটা বিবাদীর ক্ষেত্রে প্রযোজ্য। একটু বুঝেন, একটা আমরা 17-1 ধারাটা একটু পড়ি, তারপরে আমি একটা উদাহরণ দিলে ভালো বুঝবেন। দেখেন, তামাদি আইনের 17 ধারায় মামলা করার অধিকার অর্জনের পূর্বে মৃত্যুর ফলাফল সম্পর্কে আলোচনা করা হয়েছে। অর্থাৎ যখন আপনি মামলা করার অধিকার হবেন তার আগেই আপনি ইহলোক ত্যাগ করেছেন, ইহলোক ত্যাগ করেছেন। 17-1 ধারা অনুসারে যদি কোনো ব্যক্তি জীবিত থাকলে কোনো মামলা বা দরখাস্ত দায়ের করার অধিকারী হতো, মানে সে যদি জীবিত থাকতো তাহলে ওই মামলাটা করার অধিকারী সে হতো। উক্ত ব্যক্তি উক্ত অধিকার অর্জনের পূর্বে মৃত্যুবরণ করে, বাট সে ওই কজ অফ অ্যাকশন অ্যারাইজ হওয়ার আগে, কজ অফ অ্যাকশন উদ্ভব হওয়ার আগেই কি হয়ে গেছে, মারা গেছে। তবে মৃত ব্যক্তির, আন্ডারলাইন করেন, আইনগত প্রতিনিধি উক্ত মামলা বা দরখাস্ত দাখিল করার যোগ্যতা অর্জনের পর থেকে তামাদি মেয়াদ গণনা শুরু হবে। সে যতদিন বেঁচে ছিল তামাদি মেয়াদ গণনা শুরু হয় নাই, মানে কারণ উদ্ভব হয় নাই, সে মারা যাওয়ার পর কারণ উদ্ভব হয়েছে। এখন যদি দেখা যায় তার আইনগত প্রতিনিধি আছে কিন্তু তার ছেলে যদি নাবালক হয়, তাহলে কি, সাবালক হওয়ার পর থেকে তামাদি মেয়াদ গণনা শুরু হবে। আর তার ছেলে যদি সাবালকই থাকে তাহলে ওই সময় থেকেই তামাদি মেয়াদ গণনা শুরু হবে। কিভাবে? 17-1 ব্র্যাকেটে লেখেন বাদী, বাদীর জন্য প্রযোজ্য। বাদীর জন্য প্রযোজ্য, এটার আমি একটু ব্যাখ্যা দেই। ধরেন আনোয়ারুল হক সাহেব 5 লাখ টাকা পাবে অনুপের কাছে। এখন অনুপের কাছে উনি বারবার টাকা চাইতেছে, অনুপ বলতেছে দাদা আজ দেই কাল দেই, দেবো দেবো কইরা ইতিমধ্যে আনোয়ারুল হক সাহেব শেষ, উনি আর এই জগতে নাই। এখন আনোয়ারুল হক সাহেবের ছেলে, আনোয়ারুল হক সাহেব তো নাই, এখন উনার বৈধ প্রতিনিধি যারা, তারা যখন অনুপের কাছে টাকা চাইতে গেল, অনুপ বলতেছে যে উনি আমার কাছে কোনো টাকা পয়সা পায় না, ভাই টাকা পয়সা বহুত আগে দিয়ে দিছে। তাহলে আনোয়ারুল হক সাহেব যতদিন বেঁচে ছিল ততদিন পর্যন্ত কিন্তু মামলার কারণ উদ্ভব কি হয় নাই। উনি মারা যাওয়ার পর কারণ উদ্ভব হলো। এখন ওনার ছেলে, ধরেন ওনার ছেলে আছে, একমাত্র ছেলে, ছেলে যদি সাবালক হয় তাহলে তখন থেকেই তামাদি মেয়াদ গণনা শুরু হবে। আর ছেলে যদি সাবালক না হয়, ধরেন 15 বছর বয়স,
তাহলে 18 বছর হওয়ার পর তামাদি মেয়াদ গণনা শুরু হবে। এটাই হচ্ছে কি 17-1। 17-1, তাহলে 17-1 কার ক্ষেত্রে প্রযোজ্য? বাদীর ক্ষেত্রে প্রযোজ্য। আচ্ছা, তারপরে একটা দেখেন, 17-2 ধারা অনুসারে যে ক্ষেত্রে কোনো ব্যক্তি জীবিত থাকলে তার বিরুদ্ধে, এটা একটু বলতেন, বিরুদ্ধে শব্দটা বলতেন, তার বিরুদ্ধে মামলা বা দরখাস্ত দায়ের করা যেত, কিন্তু উক্ত অধিকার সৃষ্টি হওয়ার পূর্বেই উক্ত ব্যক্তি মৃত্যুবরণ করে, যেই ক্ষেত্রে উক্ত মৃত ব্যক্তির আইনগত প্রতিনিধি, এটা হলো বিবাদীর আইনগত প্রতিনিধি, উক্ত মানে প্রতিনিধির বিরুদ্ধে মামলা করতে পারবে, ব্র্যাকেটে লেখেন বিবাদীর জন্য প্রযোজ্য। বিবাদীর জন্য প্রযোজ্য। এটা কি, এটা একটু ব্যাখ্যা দিই, সেম উদাহরণটা টানি। ধরেন আগের উদাহরণে আনোয়ারুল হক সাহেব বাদী মারা গেছিল, সেম উদাহরণ, মারা যাওয়ার আগের ঘটনা। আনোয়ারুল হক সাহেব টাকা চাইতেছে, অনুপ সাহেব বলতেছে দাদা দিব 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 করতে করতে অনুপ মারা গেছে, অনুপ নাই, এখন বেঁচে আছে কে? আনোয়ারুল হক সাহেব। এখন আনোয়ারুল হক সাহেব দেখলে যে অনুপ মারা গেছে, দিব দিব করে, এখন তো মামলা না করি আর হচ্ছে না, তাহলে এই মামলায় বৈধ প্রতিনিধি হবে কারা? অনুপের যে, মানে সরি, এই মামলায় বিবাদী হবে অনুপের যে বৈধ প্রতিনিধি তারা, এবং তারা এই মামলায় আনোয়ারুল হক সাহেবের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে। যেহেতু অনুপ বেঁচে থাকা অবস্থায় যদি এই মামলা করা হতো তাহলে অনুপ তো ডেফিনেটলি প্রতিদ্বন্দ্বিতা করতো। তো অনুপ মারা যাওয়ার পর অনুপের যে বৈধ প্রতিনিধি আছে তারা প্রতিদ্বন্দ্বিতা করবে বিবাদী হিসেবে, এটাই বলছে কততে? 17-2। তাহলে আপনাকে যদি প্রশ্ন করা হয় যে 17-1 আর 17-2 এর মধ্যে পার্থক্য কি, 17-1 কার ক্ষেত্রে? বাদীর ক্ষেত্রে। আর 17-2 কার ক্ষেত্রে? বিবাদীর ক্ষেত্রে। ধন্যবাদ। তবে দেখেন, তবে 17 ধারার বিধানাবলী নিম্নলিখিত ক্ষেত্রে প্রযোজ্য না। কি কি দেখেন, 1 নাম্বার, অগ্রকয়ের মামলা। অগ্রকয়ের মামলা হচ্ছে যে প্রিএমশন। আপনি, আপনার ধরেন 5 ভাই আছে, 5 ভাই একজনের জমি একজন আগন্তুকের কাছে বিক্রি করতেছে, বাট তার জমি কেনার সবার আগের অধিকার হলো বাকি 4 ভাই। বাকি 4 ভাই, 4 ভাই যদি না কিনে তাহলে সে আর এক জায়গা বেচতে পারে। এই বাকি 4 যদি সে বেচে ফেলে তাহলে বাকি 4 ভাই তার বিরুদ্ধে কিসের মামলা করবে? অগ্রকয়ের মামলা করবে। এখন অগ্রকয়ের মামলায় ধরেন 1 ভাই অগ্রকয়ের মামলা করছে, সেই ভাই অগ্রকয়ের মামলার অধিকার অর্জনের পূর্বেই সে মারা গেছে, তখন ভাতিজারা কিন্তু অগ্রকয়ের মামলা করতে পারবেন। সেটাই। তো অগ্রকয়ের মামলার ক্ষেত্রে 17 ধারা বিধান প্রযোজ্য না, স্থাবর সম্পত্তির দখলের ক্ষেত্রে প্রযোজ্য না, আর বংশগত বদলাভের ক্ষেত্রে প্রযোজ্য না। 3টা ক্ষেত্রে প্রযোজ্য না। তামাদি মেয়াদ গণনার ক্ষেত্রে তামাদি আইনের 12 থেকে 17 ধারার বিধান অনুসরণ করতে হবে। এছাড়া 18 ধারা অনুসারে প্রতারণার কারণে মকদ্দমা বা কোনো আবেদন করতে বিলম্ব হলে উক্ত সময় বাদ দিতে হবে। 18 ধারা এমনিতে আমরা সামনে বিস্তারিত একটা প্রশ্নই আসে। তো যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে তামাদি মেয়াদ গণনার ক্ষেত্রে কোন কোন সময় বাদ দিতে হবে, এটা তাহলে আলোচনা করতে হবে 12 থেকে কত বলেন তো? 17। বুঝছেন? এখন আমরা একেবারে শুরুতে একটু বি বি প্রশ্ন, বি নাম্বার প্রশ্নটা একটু চলে আসি। আহ, যে কোন ধরনের মামলায় কি কারণে তামাদি আইনের 5 ধারা অনুসারে তামাদি মওকুফের সুযোগ আছে, এই ধারাটির অপব্যবহারের সম্ভাবনা আছে বলে আপনি মনে করেন কি? আর বিলম্ব মওকুফ নীতি ব্যাখ্যা করুন। আপিল কিংবা দরখাস্ত দাখিলের ক্ষেত্রে আদালত কোন কোন কারণে বিলম্ব মওকুফ করতে পারে, বিশেষ আইনের ক্ষেত্রে উক্ত বিধান প্রযোজ্য কি, সংশ্লিষ্ট ধারা উল্লেখে আলোচনা করুন। আমরা সরাসরি এর উত্তরে চলে আসি। দেখেন, তামাদি আইনের 5 ধারায় বর্ণিত বিলম্ব মওকুফের বিধানটি আন্ডারলাইন করেন, মূল দেওয়ানি মোকদ্দমার ক্ষেত্রে প্রযোজ্য নয়। মূল দেওয়ানি মামলার ক্ষেত্রে প্রযোজ্য নয়, অর্থাৎ যদি কোনো মূল দেওয়ানি মোকদ্দমা নির্ধারিত সময়ের মধ্যে দায়ের করা না হয় তবে বিলম্ব মওকুফ করে উক্ত মোকদ্দমা দায়েরের নির্দেশ প্রদানের ক্ষমতা আদালতের নেই। নিম্নলিখিত 5টি ক্ষেত্রে 5 ধারা অনুসারে আদালত বিলম্ব মওকুফ করতে পারে। কয়টা ক্ষেত্রে? 5টি ক্ষেত্রে, যথা: 1, আপিল, আপিলের অনুমতির দরখাস্ত, রায় রিভিউয়ের আবেদন, রিভিশনের দরখাস্ত, অন্যান্য আবেদন যেখানে 5 ধারা প্রযোজ্য করা যায়। এটা আমরা আগেই পড়ছি, একটু আগেই পড়লাম না? দেখেন, তো এখানে দেখেন যে বিলম্ব মওকুফের সুবিধা পাওয়ার জন্য যে সকল শর্ত পূরণ করতে হয়, মানে আপনি যদি বিলম্ব মওকুফ করতে চান তাহলে কোন কোন শর্ত পূরণ করতে হবে, বা আপিল কিংবা দরখাস্ত দাখিলের ক্ষেত্রে আদালত যে সকল কারণে বিলম্ব মওকুফ করতে পারে, এটার উত্তরও একই। বা 5 ধারাটির অপব্যবহারের সম্ভাবনা আছে বলে আপনি মনে করেন কিনা, এটার উত্তরও একই। অথবা the court has no jurisdiction to extend time where the petitioner has been negligent and inactive।
দেখেন, তামাদি আইনের 5 ধারা অনুযায়ী আন্ডারলাইন করেন, বিলম্ব মওকুফ করা আদালতের জন্য বিবেচনামূলক ক্ষমতা। বিলম্ব মওকুফের ক্ষেত্রে একজন প্রার্থীকে কি কি শর্ত পূরণ করতে হবে সে সম্পর্কে তামাদি আইনের 5 ধারায় বিস্তারিত কিছু বলা হয়নি। তবে 5 ধারাকে বিশ্লেষণ করে এবং উচ্চ আদালতের সিদ্ধান্ত অনুসারে নিম্নলিখিত ক্ষেত্রে আদালত বিলম্ব মওকুফ করতে পারে। এটা অ্যাকচুয়ালি এই যে যে কারণগুলা, এগুলা কিন্তু মানে 5 ধারায় কিন্তু নাই, এটা আসছে উচ্চ আদালতের নজির থেকে। দেখেন, একটা বলছে যথেষ্ট কারণ, প্রার্থীর কোনো অবহেলা বা গাফিলতি না থাকা, বিলম্বের যুক্তিসঙ্গত ব্যাখ্যা, সরল বিশ্বাস ইত্যাদি। তো আমরা প্রথমে চলে আসি সাফিসিয়েন্ট কজ, যথেষ্ট কারণ। তামাদি আইনের 5 ধারায় আদালত বিলম্ব মওকুফের ক্ষমতা দেওয়া হয়েছে আদালতকে, যদি আবেদনকারী দেখাতে পারে যে সে যথেষ্ট কারণে সে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন দাখিল করতে পারেনি। কিন্তু এই আইনের 5 ধারায় যথেষ্ট কারণের কোনো সংজ্ঞা প্রদান করা হয়নি। যথেষ্ট কারণ অর্থ হলো যে কারণটি সত্য এবং বিশ্বস্ত, অর্থাৎ যে কারণটি পক্ষগণের, আন্ডারলাইন করবে, নিয়ন্ত্রণের বাইরে এবং সাবধানতার পরেও এড়ানো সম্ভব হয় না, তাই যথেষ্ট কারণ। কোন কোন বিষয়সমূহ যথেষ্ট কারণ হিসেবে বিবেচিত হবে সেই সম্পর্কে ধরাবাঁধা কোনো নিয়ম নেই। এটি প্রত্যেকটি মামলার, আন্ডারলাইন করেন, এটি প্রত্যেকটি মামলার ঘটনা বা প্রেক্ষাপটের উপর নির্ভর করে। তবে উচ্চ আদালতের সিদ্ধান্ত অনুযায়ী উচ্চ আদালতের সিদ্ধান্ত অনুযায়ী নিম্নলিখিত কারণ যথেষ্ট কারণ বলে বিবেচিত হবে। কি কি দেখেন, প্রথমটা দেখেন, আবেদনকারীর অসুস্থতা। আবেদনকারী অসুস্থতা, যে আবেদন করছে সে যদি কি থাকে, অসুস্থ থাকে। 2 নাম্বার দেখেন, আবেদনকারীর কারাবাস। কারাবাস মানে সে যদি যে কোনো মামলায় কারাগারে থাকে। আবেদনকারীর দারিদ্রতা, সে টাকা পয়সা নাই, টাকা পয়সা নাই, পরীক্ষা দিতে পারে না, আবার রিটেন পরীক্ষা দেওয়ার পর 2 লাখ দিয়ে তদবির করতে যাবে। আবেদনকারীর দরিদ্রতা। দেখেন, সরল বিশ্বাসে আবেদনকারী কর্তৃক ভুল কার্যধারা গ্রহণ। ভুল কার্যধারা ধরেন তার করা উচিত ছিল আপিল করে ফেলতে রিভিশন, এখন পরে যখন টের পালো যে আমার তো করা উচিত ছিল আপিল করে ফেলছি কি রিভিশন, পরে যখন আমার আপিল করতে আসছে, আপিলের তামাদি মেয়াদ শেষ। সরল বিশ্বাসে আইনজীবী কর্তৃক ভুল, এটা তানবির উকিল হওয়ার পরে হবে। সরল বিশ্বাসে আইনজীবী কর্তৃক ভুল। তারপরে দেখেন, আইনজীবীর অসুস্থতা, আইনের পরিবর্তন। অনেক সময় আইনের পরিবর্তনের কারণে যদি একটা আপনার দ্বিধা তৈরি হয় যে এটা কি, আপিলটা কি জেলা জজ আদালতে হবে নাকি হাইকোর্ট বিভাগে হবে, এখন সে ধরেন করে ফেলছে জেলা জজ আদালতে, বাট পরে আপিল করার পর জানতে পারলো আপিল হবে কোথায়, হাইকোর্ট বিভাগে, কিন্তু অলরেডি তো সময় শেষ। আচ্ছা, রায় বা ডিক্রির কপি প্রস্তুতিতে আদালতের কর্মকর্তার ভুল ইত্যাদি, এগুলাই হচ্ছে কি বলেন তো যথেষ্ট কারণ। এখন যদি যে ক্ষেত্রে প্রশ্নটা আসে যে যথেষ্ট কারণ কি, যথেষ্ট কারণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করুন, তখন এই যে যে আমরা পয়েন্ট আকারে যতগুলা পড়লাম আর কি, পয়েন্ট পড়লাম, এগুলা আবার 2-4 কথা একটু লিখে দেবেন। 2-4 কথা লেখা কিন্তু কোনো ব্যাপার না। আপনি লিখবেন অসুস্থতা। অসুস্থতা মানে কি, আবেদন করবেন, যে আবেদন, যে আপিল রিভিশন করবে সে যদি অসুস্থ হয় তাহলে সেই অসুস্থতা সার্টিফিকেট সহ আবেদন করতে পারে, যে অসুস্থতার কারণে নির্ধারিত সময়ের মধ্যে দরখাস্ত করতে পারেন। এই তো অনেক কথা লেখা যায়। কারাবাস, যদি সে কি থাকে, অন্য কোনো কারণে কারাগারে থাকে, বা দারিদ্রতা, এগুলা সবগুলাই 2-4 কথায় লেখা যায়। বিচারিক নজিরে চলে আসি আমরা। বিচারিক নজির, তো বিচারিক নজিরে যদি আমরা আসি, আকুব আলী বনাম ফুলচাঁদ 12 BLD 479 মামলায় দরখাস্তকারী জন্ডিস রোগে থাকা অবস্থায় চিকিৎসাধীন ছিলেন। ধরেন হরশিদ বালার কাছে ছিল, যদিও তিনি তার অসুস্থতার সমর্থনে কোনো সার্টিফিকেট দাখিল করতে পারেন নাই, মানে তিনি যে চিকিৎসাধীন ছিলেন তিনি কোনো সার্টিফিকেট দাখিল করতে পারেন নাই, কবিরাজ সার্টিফিকেট দেবে কিভাবে, তবুও তার সন্তোষজনক ব্যাখ্যার কারণে হাইকোর্ট বিভাগ সন্তুষ্ট হয়ে 350 দিন বিলম্ব মওকুফ করেছিল। মানে যদিও সে সার্টিফিকেট দাখিল করতে পারে নাই, বাট সে যে কোনো ভাবেই হোক সেই ব্যাখ্যাটা কি
দিতে পারছে, এবং তারে মওকুফ করছে কতদিন? 350 দিন। তো আকিব আলী বনাম ফুল চাঁদ, এটা যেন মনে থাকে। তারপরে পয়েন্টে আমরা চলে আসি, দেখেন প্রার্থীর কোনো অবহেলা বা গাফিলতি না থাকে। আপনি একদিন বিলম্ব হয়েছে মাত্র, কিন্তু এই একদিন বিলম্ব হয়েছে আপনার গাফিলতির কারণে, তাহলে কিন্তু আদালত কিন্তু ভাই ওই একদিন বিলম্ব মওকুফ করবে না। অর্থাৎ এটা এই জায়গা থেকে একটা জিনিস বোঝা গেল যে আপনার বিলম্ব যতদিনই হোক না কেন, আপনার যদি কি থাকে, সন্তোষজনক ব্যাখ্যা থাকে, তাহলে আদালত আপনার বিলম্ব মওকুফ করতে পারে। আর একদিন বিলম্ব মওকুফ, একদিন বিলম্ব হয়েছে বাট আপনার সন্তোষজনক ব্যাখ্যা নাই, তাহলে কিন্তু বিলম্ব মওকুফ করবে না। 5 ধারায় বিলম্ব মওকুফের ক্ষেত্রে আবেদনকারীকে প্রমাণ করতে হবে যে বিলম্বের ক্ষেত্রে তার কোনো অবহেলা বা গাফিলতি ছিল না। আবেদনকারীর অবহেলা এবং গাফিলতির কারণে আবেদন বা আপিল দায়েরে বিলম্ব হলে উক্ত ক্ষেত্রে আদালত বিলম্ব মওকুফ করতে পারে না। এখন আমরা চলে আসি, দেখেন বিলম্বের যুক্তিসঙ্গত ব্যাখ্যা। কোন ব্যক্তি যদি 5 ধারায় বিলম্ব মওকুফের জন্য আবেদন করে, তবে উক্ত ব্যক্তি বা আবেদনকারীকে বিলম্বের জন্য প্রত্যেকটি দিনের, আন্ডারলাইন পয়েন্ট, প্রত্যেকটি দিনের সন্তোষজনক ব্যাখ্যা প্রদান করতে হবে। যেমন একটি মকদ্দমায় আপিলের ক্ষেত্রে 299 দিন বিলম্বের মধ্যে আবেদনকারী শুধুমাত্র, এটা শুধুতে রস্যু দেন, শুধুমাত্র 27 দিনের সন্তোষজনক ব্যাখ্যা প্রদান করতে পেরেছিল। বিলম্ব হয়েছে কয়দিন? বা সে ব্যাখ্যা দিছে কয়দিন? আদালত মত প্রকাশ করে যে যেহেতু প্রত্যেক দিনের বিলম্বের ব্যাখ্যা দেওয়া হয়নি, তাই এটি তামাদি আইনের 5 ধারা অনুযায়ী পর্যাপ্ত ব্যাখ্যা বলে গণ্য হবে না, যে কারণে আদালত আবেদনটি কি বলেন তো খারিজ করে দেয়। বুঝতে পারছেন? তার মানে এখানে সন্তোষজনক ব্যাখ্যা অনেক বড় একটা ব্যাপার। তারপরে দেখেন সরল বিশ্বাসে বিলম্বের বিষয়টি ব্যাখ্যা। এখন আপনি কি যে বিষয়টা ব্যাখ্যা করতেছেন, এটা কি আপনার সরল বিশ্বাস আছে কিনা? দেখেন কোনো বিলম্ব মওকুফের আবেদন মঞ্জুর করার ক্ষেত্রে কতদিন বিলম্ব হয়েছে সেটা গুরুত্বপূর্ণ নয়, বরং কিভাবে এবং সরল বিশ্বাসে বিলম্বের বিষয়টি সন্তোষজনকভাবে ব্যাখ্যা করা হয়েছে কিনা সেটাই মূল বিবেচ্য বিষয়। উচ্চ আদালতের সিদ্ধান্তে বলা হয়েছে যে, আন্ডারলাইন করবেন, সরল বিশ্বাসে বিলম্বের সন্তোষজনক ব্যাখ্যা বিলম্ব মওকুফের ভিত্তি হতে পারে। সুতরাং উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে উল্লেখিত শর্ত পূরণ সাপেক্ষে আদালত তামাদি আইনের 5 ধারার অধীন কোনো আপিল বা দরখাস্ত ইত্যাদির ক্ষেত্রে বিলম্ব মওকুফ করতে পারে। তবে বিলম্ব মওকুফ করা যেহেতু আদালতের বিবেচনামূলক ক্ষমতা, তাই আদালতের ক্ষমতার অপব্যবহার রোধ করতে উক্ত ক্ষমতা সতর্কতার সাথে প্রয়োগ করা উচিত। ওই যে একটু আগে আমরা প্রশ্ন করছিলাম যে অপব্যবহার রোধ করতে সতর্কতার সাথে প্রয়োগ করা উচিত, আপনি কি মনে করেন? ওটার উত্তর এই পর্যন্ত। আর যদি বলে তাই উচ্চ আদালতের নজিরে বলা হয়েছে যে দ্য কোর্ট হ্যাজ নো জুরিডিকশন টু এক্সটেন্ড টাইম হোয়ার দ্য পিটিশনার হ্যাজ বিন নেগলিজেন্ট অ্যান্ড ইনঅ্যাক্টিভ। বুঝতে পারছেন? তো যদি আমরা একটু উপরে এই এই লাইন, এই যে যে পর্যন্ত পড়লাম, এই পর্যন্ত উত্তর হচ্ছে আপনার, এই পর্যন্ত উত্তর লিখলে হবে, আমি একটু বলি, বি এর উত্তর আর ডি এর উত্তর এই পর্যন্ত লিখলে হবে। বি আর ডি, কি বলেন তো? বি আর ডি। আর সি এর উত্তর লিখতে গেলে আমরা এই যে বি আর ডি তে যা যা লিখছি, এটার সাথে সাথে তার পরেরটুকু লাগবে। জি, কারণ সি তে কি জিজ্ঞেস করছে দেখেন, বিলম্ব মওকুফ নীতি ব্যাখ্যা করুন। আপিল কিংবা দরখাস্ত দাখিলের ক্ষেত্রে আদালত কোন কোন কারণে বিলম্ব মওকুফ করতে পারে, ওই যে যা যা পড়ে ইসলাম এগুলাই। আর এক্সট্রা যোগ হবে এ জায়গা বিলম্ব মওকুফের ক্ষেত্রে সি তে 14 ধারাটা একটু লিখবো, আর একটা হলো বিশেষ আইনের ক্ষেত্রে উক্ত বিধান প্রযোজ্য কিনা। আচ্ছা আমরা একটু 14 ধারায় দেখি, দেখেন 14 ধারার অধীন বিলম্ব মওকুফ, যদিও 14 ধারা ইতিমধ্যে আমরা আলোচনা করেছি, তারপরে দেখেন 5 ধারার অধীন বিলম্ব মওকুফ ছাড়াও 14 ধারার অধীনে আদালত বিলম্ব মওকুফ করতে পারে। তবে এক্ষেত্রে পার্থক্য হলো যে 5 ধারা শুধুমাত্র দেওয়ানি মূল মকদ্দমা ব্যতীত 5টি ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু 14 ধারা মূল মকদ্দমার বিলম্ব মওকুফের ক্ষেত্রেও প্রযোজ্য। তারপরে দেখেন 14 ধারা অনুযায়ী যদি কারো, যদি যদি কোনো হবে, যদি কোনো মামলা বা আপিল করো হয়ে গেছে, একটু ঠিক করে নেন, যদি কোনো মামলা বা আপিল বা অন্যান্য কার্যক্রম দরখাস্ত সৎ বিশ্বাসে এখতিয়ার বহির্ভূত আদালতে দায়ের করা হয়, তবে প্রথম আদালতে বা এখতিয়ার বহির্ভূত আদালতে ব্যয়িত সময় 14 ধারা অনুযায়ী আদালত বাদ দিতে বাধ্য। অর্থাৎ 14 ধারার অধীনে বিলম্ব মওকুফ করা আদালতের জন্য গোল্ডেন বিলম্ব বাধ্যতা মূলক। তবে এক্ষেত্রে নিম্নলিখিত শর্তসমূহ পূরণ করতে হবে। এক, নিম্নলিখিত শর্ত কি কি দেখেন, পূর্ববর্তী ও পরবর্তী মামলার কার্যক্রম একই পক্ষগণ কর্তৃক হতে হবে। দুই মামলার পক্ষ একই হইতে হবে। 14 ধারা সুবিধা পাইতে হলে ওই দুই স্বামী এক বউ হইলে হবে না, প্রথম মামলা দ্বিতীয় মামলার পক্ষ কি একই হইতে হবে।
তারপরে দেখেন, পূর্ববর্তী মামলাটি যত্নের সাথে এবং সরল বিশ্বাসে পরিচালনা, লেখেন পরিচালনা করেছিল, একটু ভুলে গেছে, পরিচালনা। তারপরে দেখবেন এখতিয়ারগত ত্রুটির কারণে পূর্ববর্তী আদালত মোকদ্দমাটি পরিচালনা করতে ক্ষমতা সম্পন্ন ছিল না, তার হয়তোবা আর্থিক এখতিয়ার ছিল না, অথবা তার আঞ্চলিক এখতিয়ার ছিল না। তো উদাহরণ যদি আমরা দেখি যে ক, এখতিয়ারবিহীন আদালতে সৎ বিশ্বাসে একটি মোকদ্দমা দায়ের করেন, পরবর্তীতে দেখা যায় উক্ত আদালতে মামলাটি বিচার করার এখতিয়ার নেই, ক মামলাটি অন্য এখতিয়ার সম্পন্ন আদালতে দায়ের করে, কিন্তু ইতিমধ্যে তামাদি মেয়াদ শেষ হয়ে গিয়েছে। এই ক্ষেত্রে পূর্ববর্তী মোকদ্দমায় ব্যয়িত সময় বাদ দেওয়ার জন্য ক 14 ধারার অধীন বিলম্ব মওকুফের আবেদন দায়ের করতে পারে। এই তানভীর, বলেন তো এই 14 ধারায় যে বিলম্ব মওকুফের আবেদন, এটা কি জেলা জজ কোর্টে করবে না হাইকোর্ট বিভাগে করবে? জি, ও তো এই দরখাস্তটা কি জেলা জজ আদালতে করবে না হাইকোর্ট বিভাগে, কোথায় করবে? হাইকোর্টে কেন করবে? এই 14 ধারা দরখাস্ত কোথায় করবে বলেন তো? সংশ্লিষ্ট আদালতে স্যার। ঠিক আছে, কোথায় হবে? সেই আদালতে, পরবর্তী যে আদালতে দায়ের করব সেই আদালতে 14 ধারা দরখাস্ত। তাই আপনি হাইকোর্টে যাচ্ছেন কেন? ওই দাঁড়ায় দাঁড়ায় ঘুরবো যে আর কি ওই দরখাস্ত নেয়। দেখেন, এখন আমরা দেখব বিশেষ আইনের ক্ষেত্রে বিলম্ব মওকুফের বিধান বা 5 ধারার বিধান। একটু আগেই বলছি যে 5 ধারার যে বিধান এটা বিশেষ আইনের ক্ষেত্রে প্রযোজ্য না। দেখেন, তামাদি আইনের 29 ধারা অনুসারে, আন্ডারলাইন করেন, 29 ধারা অনুসারে বিশেষ আইনের ক্ষেত্রে তামাদি আইনের 5 ধারার বিধানাবলী প্রযোজ্য নয়। অর্থাৎ বিশেষ আইনের ক্ষেত্রে যে তামাদি আইনের 5 ধারা প্রযোজ্য নয়, এটা এই কথাটা বলছে কোথায়? 29 ধারায়। কোথায়? 29 ধারায়। যেমন তামাদি আইনের 5 ধারার বিধানাবলী অপরাধ সংক্রান্ত, আন্ডারলাইন করেন, সাধারণ আইন দণ্ডবিধির অধীনে কোনো দণ্ড প্রদান করা হলে সেই ক্ষেত্রে উক্ত দণ্ডের বিরুদ্ধে আপিলের ক্ষেত্রে বিলম্ব হলে তামাদি আইনের 5 ধারা অনুযায়ী বিলম্ব মওকুফের আবেদন করা যাবে। কিন্তু বিশেষ ক্ষমতা আইন, বিশেষ আইন যেমন বিশেষ ক্ষমতা আইন 1974, নারী নারী ও, লেখেন নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 ইত্যাদি ক্ষেত্রে তামাদি আইনের 5 ধারার বিধানাবলী প্রযোজ্য নয়। আন্ডারলাইন করেন। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 এর অধীনে কোনো ব্যক্তিকে দণ্ডিত করা হলে উক্ত দণ্ডের বিরুদ্ধে 60 দিনের মধ্যে, আন্ডারলাইন করেন, 60 দিনের মধ্যে আপিল করতে হয়। যদি কোনো কারণে দণ্ডিত ব্যক্তি নির্ধারিত সময়ের মধ্যে অর্থাৎ 60 দিনের মধ্যে আপিল করতে না পারে, তবে পরবর্তীতে তামাদি আইনের 5 ধারার অধীন বিলম্ব মওকুফের আবেদন সহ আপিল দায়ের করা যাবে না। কারণ তামাদি আইনের 5 ধারার বিধানাবলী বিশেষ আইনের ক্ষেত্রে প্রযোজ্য নয়। তবে তামাদি আইনের 29 ধারা অনুযায়ী তামাদি আইনের নিম্নলিখিত বিধানাবলী বিশেষ আইনের ক্ষেত্রে প্রযোজ্য। তবে 5 ধারা বিশেষ আইনের ক্ষেত্রে প্রযোজ্য না হলেও নিম্নলিখিত যে ধারা কথা বলছে সেটা বিশেষ আইনের ক্ষেত্রে প্রযোজ্য। কি কি দেখেন, 3 ধারার বিধানাবলী, অর্থাৎ নির্দিষ্ট তামাদি মেয়াদের পর বিশেষ আইনের অধীন কোনো আপিল বা আবেদন করলে তা কি হবে? কারিত। তাহলে বিশেষ আইনের ক্ষেত্রে তামাদি আইনের 5 ধারা প্রযোজ্য না, বাট কয় ধারা প্রযোজ্য? 3 ধারা। তারপরে দেখেন, এছাড়া তামাদি মেয়াদ গণনা সম্পর্কিত অন্যান্য ধারা, যেমন আন্ডারলাইন করেন 4 ধারা, 4 ধারা প্রযোজ্য। বুঝলে 4 ধারা কি? ছুটির দিন যদি হয় তাহলে যেদিন খুলবে সেই দিন। 9 থেকে 18 ধারা, 9 থেকে 18 ধারা বিধান প্রযোজ্য। 9 অবিরাম সময়ের অবিরাম চলন। 10 ট্রাস্টির বিরুদ্ধে মামলা। 11 লেক্স ফরি। 12 থেকে 18 তো আজকেই করলাম। 22 ধারার বিধানাবলী 22, তাহলে 4 ধারা প্রযোজ্য, 9 থেকে 18 প্রযোজ্য, আর কত? 22 ধারা। 22 ধারা হলো যে কোনো মামলায় নতুন করে বাদী বা বিবাদী সংযুক্ত করা হলে যেদিন থেকে তার সংযুক্ত করা হলো সেদিন থেকে মানে তার বিরুদ্ধে মামলার কার্যক্রম শুরু হয়েছে বলে গণ্য হবে। এটা হলো 22 ধারা। সেই পর্যন্ত প্রযোজ্য হবে যে পর্যন্ত বিশেষ আইন দ্বারা তা বাদ দেওয়া হয়নি। তাহলে বিশেষ আইনের ক্ষেত্রে 3 ধারা প্রযোজ্য, 4 ধারা প্রযোজ্য, 9 থেকে 18 আর কত? 22। উপরোক্ত ধারাসমূহ ব্যতীত তামাদি আইনের অন্যান্য ধারাসমূহ বিশেষ আইনের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। এখন আমরা যদি
এখানে আমাদের পরীক্ষার প্রশ্নে নাই, বাট 5 ও 14 ধারার ভিতরে পার্থক্য এটা আসতে পারে। 5 ও 14 ধারার ভিতরে যে মৌখিক পার্থক্য, আমি এটা একটু আলোচনা করি। 5 ধারা মূল মামলার ক্ষেত্রে প্রযোজ্য না, 14 ধারা মূল মামলার ক্ষেত্রে প্রযোজ্য। 5 ধারায় দরখাস্ত করা যায় কয়টা ক্ষেত্রে? 5টা ক্ষেত্রে। আর 14 ধারায় দরখাস্ত করা যায় অ্যাকচুয়ালি 2টা ক্ষেত্রে, মানে মামলা এবং অন্যান্য দরখাস্ত। আর অন্যান্য দরখাস্তের ভিতরে ওই সকল দরখাস্তই বুঝায়। তারপরে 5 ধারায় বিলম্ব মওকুফ করা বিবেচনামূলক, 14 ধারায় বিলম্ব মওকুফ করা কি বাধ্যতামূলক। 5 ধারায় যথেষ্ট কারণ কি কি হবে সেটা উচ্চ আদালতের নজির বা আদালতের সন্তুষ্টির উপরে নির্ভর করে, কিন্তু 14 ধারায় এটা কি যথেষ্ট কারণ কি সেটা উল্লেখই করা আছে। 5 ধারায় আপনার এটা বিশেষ আইনের ক্ষেত্রে প্রযোজ্য না, বা 14 ধারা কি বিশেষ আইনের ক্ষেত্রেও প্রযোজ্য। তো এই হলো মোটামুটি পার্থক্য, এগুলা পড়লেই একবার বুঝবেন। এবং সব শেষে যে এফ এফ নাম্বার প্রশ্ন, আমরা একটু প্রশ্নে চলে আসি, দেখেন। কোনো আইনগত কার্যধারার কারণে এবং কোনো ব্যক্তির মামলা করার অধিকার অর্জনের পূর্বেই তার মৃত্যুর কারণে নির্ধারিত তামাদি মেয়াদ হতে সময় বাদ দেওয়ার বিধানসমূহ আলোচনা করুন। এটা তো এই পর্যন্ত হলো কত ধারা? 17 ধারা। আর একজন বিবাদী বাংলাদেশের বাইরে থাকাকালীন সময়ে কোনো আদালতে মামলার তামাদি মেয়াদ গণনাকালে, মানে তামাদি গণনাকালে বাদ দিতে পারে কি ব্যাখ্যা করুন। এটা কত ধারা? 13 ধারা। বুঝছেন? তাহলে এটার উত্তর কত? 17 আর 13। 17 আর 13 জায়গায় লিখি না কেন? ওই যে উপরে তো লেখা আছে, এই কারণে আর 17 আর 13 আর লিখি নাই। তো এই ছিল আজকে, এই পর্যন্তই আপনাদের। যারা সামনে উপস্থিত আছেন বা অনলাইনে সংখ্যা কমে গেছে, যারা যারা প্রশ্ন করার ইচ্ছা আছে করতে পারেন আর কি। হ্যাঁ, যদি আইনজীবী অসুস্থ, আপনার মামলার নথিপত্র তথ্য সব আইনজীবীর। এখন আইনজীবী ধরেন উনি গেছে ভারতে ট্রিটমেন্ট নিতে, তো নথিপত্র তথ্য সব ওনার কাছে, আপনি কিছু পাইতেছেন না, অবশ্যই যথোপযুক্ত কারণ হতে পারে। টাকা বাকি আছে, তাদের কাছে টাকা বাকি আছে, আপনারা তাদের কাছে একটু কারণ দর্শান। কেন বাকি আছে? আমাদের কোর্স শেষ হয়ে গেছে। আর আর দুটো ক্লাস শেষ হয়ে গেছে। কি হলো ভাই? ভাই টাকা মানে থামবে না, টাকা বাকি আছে, সবাই কারণ দর্শান। কেন টাকা বাকি আছে? তো অনলাইনে যারা আছেন তাই প্রশ্ন না থাকলে বিদায় নেই, ভালো থাকে। তাহলে বাকি আছে, 10 টাকা গুলো দিয়ে দেন, আমাদের যে কোর্স না আমার